আর জেড ক্লাস হবে সিস্টেম অফ কোঅর্ডিনেটস এর উপরে। এই সিস্টেম অফ কোঅর্ডিনেটস এ আমরা আজকে কি কি শিখবো? আমরা 2D আর 3D কোঅর্ডিনেটস সম্বন্ধে এখানে আজকে ক্লাস করব। তো তার মধ্যে যেগুলো থাকছে যে বেসিক কোঅর্ডিনেটস এর যে ধারণা এবং রাইট হ্যান্ডেড সিস্টেম মেনলি এখানে পড়া হবে। আর অর্থোগোনালিটি কন্ডিশন মানে এখানে যে কোঅর্ডিনেটস অ্যাক্সিস গুলো আমরা নেব সেগুলো সবগুলোই মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে। একটা অ্যাক্সিস অন্য একটা অ্যাক্সিসের সঙ্গে সবসময় লম্বভাবে হবে বা নর্মাল হবে। আর এরপরে আমরা 3 রকমের কোঅর্ডিনেট সম্বন্ধে এখানে শিখবো। সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস আর হচ্ছে সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটস। সিমেট্রি প্রপার্টি ইউজ করে আমরা কোন কোঅর্ডিনেটস কোথায় ইউজ করব সেগুলো আমরা এখানে জানতে পারবো। আর এই যে কোঅর্ডিনেট সিস্টেমগুলো আমরা পড়ছি, যে কার্টেসিয়ান, স্ফেরিক্যাল অথবা সিলিন্ড্রিক্যাল পোলার, এগুলোর ইন্টার রিলেশন কি আছে? অর্থাৎ কেউ যদি কার্টেসিয়ান ইউজ করে এক্স ওয়াই জেড, আর অন্য কেউ যদি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস ইউজ করে আর থিটা ফাই, এগুলোর মধ্যে রিলেশন কি হবে? এক্স ওয়াই জেড এর সঙ্গে আর থিটা ফাই এর বা রো ফাই জেড সিলিন্ড্রিক্যাল পোলার যদি হয় তাহলে তাদের রিলেশনস কি হবে? সেগুলোকে বলা হচ্ছে ইন্টার রিলেশনস। এগুলো আমরা পড়বো। আর এই করেসপন্ডিং কোন একটা ভেক্টর যদি কার্টেসিয়ান অথবা স্ফেরিক্যাল অথবা সিলিন্ড্রিক্যাল পোলারে থাকে তাহলে তার বিভিন্ন অ্যাক্সিসের দিকে তার কিছু কম্পোনেন্ট দেখা যাবে এবং সেই কম্পোনেন্ট গুলোকে আমরা এক্সপ্রেস করব ইন টার্মস অফ ইউনিট ভেক্টর। অর্থাৎ ভেক্টরটাকে আমরা ওই কোঅর্ডিনেট সিস্টেমে কতগুলো ইউনিট ভেক্টরের মাধ্যমে এক্সপ্রেস করব এবং ইউনিট ভেক্টর গুলোর উপায় বার করার উপায় আমরা এখানে শিখব। তো প্রথমে লেফট হ্যান্ডেড কার্টেসিয়ান কোঅর্ডিনেট আর রাইট হ্যান্ডেড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সম্বন্ধে বলি। এখানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট নেওয়া হয়েছে এক্স, ওয়াই আর জেড অ্যাক্সিস, 3টে অ্যাক্সিস নেওয়া হয়েছে। কোন একটা পয়েন্টকে এক্স, ওয়াই, জেড এই 3টে ইনফরমেশন দিয়ে এই কোঅর্ডিনেট সিস্টেমে এক্সপ্রেস করা যেতে পারে। যদি রাইট হ্যান্ডেড সিস্টেম হয় তাহলে এক্স ক্রস ওয়াই, অর্থাৎ তুমি যদি এক্স এর থেকে ওয়াই এর দিকে একটা স্ক্রু রুল অ্যাপ্লাই করো তাহলে স্ক্রুর এর মুভমেন্ট বা ডিসপ্লেসমেন্ট অবভিয়াসলি এখানে টুয়ার্ডস দা রিডার হবে। টুয়ার্ডস দা রিডার মানে তোমরা যারা দেখছো এই স্লাইডটাকে তোমাদের দিকে হবে। এইটাকে বলা হয়, এই রাইট সাইডের যে সিস্টেম এটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ডেড কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এবার দেখো, যদি এই লেফট হ্যান্ডেড ফিগারটা দেখো, বাঁ দিকে যে ফিগারটা রয়েছে, ডায়াগ্রামটা রয়েছে, সেটা যদি দেখো, এক্স থেকে ওয়াই এর দিকে তুমি একটা স্ক্রু ঘোরাও, অরিজিনের এই জায়গাটায় যদি একটা পারপেন্ডিকুলার স্ক্রু রেখে এক্স থেকে ওয়াই এর দিকে তুমি তাকে মুভমেন্ট করো, ঘোরাও, তাহলে টুয়ার্ডস দ্য রিডার স্ক্রুটার মুভমেন্ট হওয়া উচিত। এখানে জেড ডিরেকশনটা দেখো ঠিক উল্টো ফ্রম দ্য রিডার দেওয়া আছে। এইভাবে যদি আঁকা হয় এক্স ওয়াই জেড কে, তাহলেও কিন্তু এক্স ওয়াই জেড পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। এটা অর্থোগোনাল কোঅর্ডিনেট হবে, কিন্তু এটার নাম হয়ে যাবে লেফট হ্যান্ডেড কার্টেসিয়ান অর্থোগোনাল কোঅর্ডিনেটস। আমরা রাইট হ্যান্ডেড কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ করব এবং সেখানে আমরা এক্স ক্যাপ ক্রস ওয়াই ক্যাপ আমরা এই যদি করি, অর্থাৎ এক্স এর দিকে ইউনিট ভেক্টর আর ওয়াই এর দিকে ইউনিট ভেক্টর যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে অবভিয়াসলি সেটা জেড ক্যাপের দিকে হবে। বা জেড ক্রস যদি আমরা ওয়াই করি তাহলে
সরি ওয়াই ক্রস যদি জেড ক্যাপ করি তাহলে সেটা এক্স ক্যাপের দিকে হবে, এরকম ভাবে পারবো। এবার আমরা 2D কোঅর্ডিনেট সিস্টেম, যেটা তুলনামূলক কম্পারেটিভলি অনেক ইজিয়ার, সেইটাকে দেখার চেষ্টা করি। 2D কোঅর্ডিনেট সিস্টেমটা কি হবে, মাত্র দুখানা অ্যাক্সিস থাকবে এবং যে কোনো পয়েন্টে দুখানা ইনফরমেশন থাকবে। আমি যদি ধরে নিই সেটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, তাহলে এক্স কমা ওয়াই এই দুটো ইনফরমেশন থাকবে। এক্স পজিশন এবং ওয়াই পজিশন কোন একটা পয়েন্টের বলে দেওয়া যাবে। যে কোনো 2D প্লেনে যদি কোনো একটা পয়েন্টের মুভমেন্ট বা পার্টিকেলের মুভমেন্ট যদি 2D বা একটা প্লেনের মধ্যে আবদ্ধ থাকে, তাহলে সেখানে এই ধরনের কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করা যেতে পারে। যে নির্দিষ্ট প্লেনে যদি এক্স ওয়াই প্লেনে ধরে নাও বা এক প্যারালাল প্লেনে ধরে নাও, তাহলে পার্টিকেলের মুভমেন্ট এক্স আর ওয়াই তে সীমাবদ্ধ থাকে, যেটার দিকে যদি না যায় তাহলে এই ধরনের কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতে পারো, যেটাকে 2D কোঅর্ডিনেট সিস্টেম বলা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট আমরা ইউজ করছি, একদিকে এক্স আছে আর অন্যদিকে এই ভার্টিক্যাল ডাইরেকশনে ওয়াই আছে। আর এখানে যে পয়েন্টটা দেয়া হয়েছে সে পয়েন্টের কোঅর্ডিনেট তুমি যদি কার্টেসিয়ানে দেখো তাহলে এক্স কমা ওয়াই হবে, আর যদি তুমি পোলার কোঅর্ডিনেট দেখো, প্লেন পোলারে দেখো, তাহলে আর কমা থিটা হবে। এবার এই এক্স এবং ওয়াইটা কি, এই পয়েন্ট থেকে যদি এক্স এর উপর পারপেন্ডিকুলার ড্রপ করো এখানটায়, এই জায়গাটায়, তাহলে এই অরিজিন থেকে ডিস্টেন্সটা হয়ে যাবে এক্স। অরিজিন থেকে ডিস্টেন্স এইটুকু ডিস্টেন্স হবে এক্স। আর এই পয়েন্ট থেকে অরিজিন থেকে তুমি যদি এই পয়েন্ট থেকে যদি ওয়াই এর উপর পারপেন্ডিকুলার ড্রপ করো, ড্রপ করার পরে যে পয়েন্টটা তুমি পাবে সেটার অরিজিন থেকে ডিস্টেন্স হয়ে যাবে ওয়াই। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই এইভাবে এক্সপ্রেস করা যেতে পারে। এবার এখানে যদি আমরা প্লেন পোলার ধরি তাহলে সেক্ষেত্রে আর আর থিটাকে ইউজ করতে হবে, এক্স ওয়াই কে নয়। তাহলে আরটা কি এবং থিটাটা কি দেখো, আরটা হচ্ছে অরিজিন থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স, আর থিটাটা এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল, এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল, আর আরটা হচ্ছে এই পয়েন্টটার অরিজিন থেকে ডিস্টেন্স। বুঝতেই পারছো যে এখানে আমরা এক্স কে যদি আর থিটা দিয়ে এক্সপ্রেস করি তাহলে এক্স ইকুয়াল টু আর cos থিটা হবে, আর ওয়াই হয়ে যাবে আর সাইন থিটা। তাহলে 2D প্লেন পোলার কোঅর্ডিনেটে আমরা এক্স আর ওয়াই এর ইন্টার রিলেশন এখানে খুব সহজে বুঝতে পারছি যে এক্স ইকুয়াল টু আর cos থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা হবে। সেই জন্য 2D কার্টেসিয়ান কোঅর্ডিনেটে থেকে তুমি প্লেন পোলার কোঅর্ডিনেটে খুব সহজেই বা খুবই ইজিলি এখানে চলে যেতে পারো। আমরা পরে আবার আসছি, আগে 3Dটা একটু দেখে নিই। এখানে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস পয়েন্ট পি এর দেখানো হচ্ছে। কার্টেসিয়ান কোঅর্ডিনেট গুলো দেখো, পি পয়েন্টের কার্টেসিয়ান 3D কোঅর্ডিনেটস গুলো হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। এখানে এক্সটা তুমি কি করে বার করবে, এক্সটাকে বার করতে হলে এই পয়েন্টের থেকে তোমাকে পি পয়েন্টের থেকে এক্স ওয়াই প্লেনে পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে, এই পয়েন্টটা পাওয়া যায়। এই পয়েন্টটা পাওয়া গেল, পি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্রপ করার পরে কোথায় পারপেন্ডিকুলার ড্রপ করলে, এক্স ওয়াই প্লেনে। এরপরে এক্স ওয়াই প্লেনে যে পয়েন্টটা পাওয়া গেল সেই পয়েন্ট থেকে এক্স এর উপরে এবং ওয়াই এর উপরে, এই দুটোর উপরে পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে।
এক্স এ পারপেন্ডিকুলার ড্রপ করার পরে এখানে ও পি এক্স পাওয়া গেল, এই পয়েন্টটা পাওয়া গেল যেটা হয়ে যাবে এক্স লেন্থের। আর এই পয়েন্ট থেকে এক্স ওয়াই এর উপরে যে পারপেন্ডিকুলার ড্রপ করা হয়েছিল, এখান থেকে যদি ওয়াই এর উপর পারপেন্ডিকুলার ড্রপ করো তাহলে যে পয়েন্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে পি ওয়াই। ডিস্টেন্স ফ্রম ও অফ পি ওয়াই ইকুয়াল টু সিম্পলি ওয়াই, সেই জন্য এইটুকু ওয়াই লিখে দেওয়া হয়েছে। আর একই রকম ভাবে তুমি পি পয়েন্টের থেকে যদি সরাসরি জেড এর উপরে পারপেন্ডিকুলার ড্রপ করে দাও তাহলে যে পয়েন্টটা পাবে সেটা হচ্ছে পি জেড, এবং পি জেড এর ডিস্টেন্স ও থেকে হচ্ছে জেড। তাহলে এই এক্স ওয়াই জেড পয়েন্ট গুলো দিয়ে, কোঅর্ডিনেটস গুলো দিয়ে পি পয়েন্টের অবস্থানকে সুনিশ্চিত তুমি করতে পারবে। এইবার আমরা ওই কার্টেসিয়ান থেকে যদি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে চলে আসি, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমেও তিনখানা কোঅর্ডিনেটস ইউজ করা হয়, আর, থিটা এবং ফাই। এই তিনখানা কোঅর্ডিনেট এখানে ইউজ করতে হবে, আর, থিটা এবং ফাই। আর কার্টেসিয়ান কোঅর্ডিনেটে তোমরা এই আগের স্লাইডে দেখলে যে তিনটে কোঅর্ডিনেটস ইউজ করা হচ্ছে, এক্স ওয়াই আর জেড। এবার এই আর, থিটা আর ফাই এগুলোকে তুমি বুঝবে কি করে? এখানে একটা পয়েন্ট ক্রস দিয়ে বোঝানো আছে। এই পয়েন্টের থেকে আমরা এক্স ওয়াই জেড কিভাবে বার করতে হয় সেটা দেখেছি, যে এক্স ওয়াই জেড এই তিনটে অ্যাক্সিসের উপরই পারপেন্ডিকুলার ড্রপ করে যে লেন্থ গুলো পাওয়া যাবে সেগুলোই হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। অরিজিন থেকে লেন্থটা নিতে হবে। তো আর থিটা ফাই কিন্তু এইভাবে পাওয়া যাবে না। এই যে পয়েন্টটা জন্য যে কোঅর্ডিনেটস তোমার আর থিটা ফাই পেয়েছো, এই আরটা কিভাবে তুমি পাবে? আরটা খুব সিম্পল, অরিজিন থেকে সরাসরি পয়েন্টের ডিস্টেন্সকে বলা হয় রেডিয়াস পজিশন ভেক্টর। আর ওই পজিশন ভেক্টরটা হচ্ছে এখানে আর দিয়ে, স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। থিটাটা কোনটা? এখানে পজিশন ভেক্টর জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করলো সেটা হচ্ছে থিটা, জেড অ্যাক্সিসের সঙ্গে করা অ্যাঙ্গেলটাই থিটা। আর ফাইটা কি? ফাইটা বার করতে গেলে কিন্তু তোমাকে এক্স ওয়াই এর উপরে, এক্স ওয়াই প্লেনের উপরে এখানে পারপেন্ডিকুলার ড্রপ করে দিতে হবে। তাহলে এখানে পারপেন্ডিকুলার ড্রপ করলাম, পারপেন্ডিকুলার এক্স ওয়াই প্লেনের উপর গিয়ে একটা প্লেনে এখানে পয়েন্ট দেখা যাচ্ছে, সেই পয়েন্ট থেকে সরাসরি অরিজিনকে যোগ করে দিতে হবে। এখানে এক্স ওয়াই প্লেনের উপরে যে পয়েন্টটা পেলাম পারপেন্ডিকুলার ড্রপ করার পরে, সেখান থেকে অরিজিনটা জয়েন করতে হবে, এবং এক্স এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা হবে সেটাকে বলা হবে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল ফাই। এই হচ্ছে এই আর, থিটা আর ফাই স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস। এদের ইন্টার রিলেশন আমরা পরে করছি, পরে আমরা দেখব। এবার ওই যে আর, থিটা, ফাই আমরা পেলাম, এর সঙ্গে এক্স ওয়াই জেড এর কি সম্পর্ক রয়েছে আমরা এখানে খুব সহজে বার করতে পারবো। এই পি থেকে যখন পারপেন্ডিকুলার ড্রপ করলাম এক্স ওয়াই প্লেনে, তখন এটা হয়ে গেল এল। এই এল থেকে পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে এক্স এর উপরে, এই হচ্ছে পয়েন্ট। আর এই পয়েন্টটা ও পয়েন্ট থেকে যে ডিস্টেন্সে রয়েছে, এই ডিস্টেন্সটা সেটাকে বলা হবে এক্স কোঅর্ডিনেট যদি কার্টেসিয়ানে নাও। আর এল পয়েন্ট থেকে তুমি যদি ওয়াই এর উপর পারপেন্ডিকুলার ড্রপ করো তাহলে যে পয়েন্টটা পাওয়া যাবে এবং তার অরিজিন থেকে ডিস্টেন্স নিতে হবে, সেটা হয়ে যাবে ওয়াই। আর জেড অ্যাক্সিসের দিকে ডিস্টেন্স পি এর বা হাইটটা, এই যে এটা হচ্ছে জেড, পি এল, এই ডিস্টেন্সটা হচ্ছে জেড। সুতরাং এই জেডটাকে পাওয়া সব থেকে সুবিধা, কারণ এখানে আর পজিশন ভেক্টর রয়েছে। আর পজিশন ভেক্টরের দেখো এখানটায়
এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, জেড আর আর এর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, বা জেড আর ওপির মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে এই আর এর দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে আর cos থিটা অ্যালং জেড, এখানে এই অ্যাঙ্গেলটা সিমিলার অ্যাঙ্গেল, এই থিটা এখানে দেওয়া হয়েছে সিমিলার অ্যাঙ্গেল, এটাও থিটা হবে যেহেতু জেড অ্যাক্সিস আর পিএল প্যারালাল, জেড আর পিএল প্যারালাল, সেক্ষেত্রে এই দুটো থিটা সমান হয়ে গেল। তাহলে আর এর একটা কম্পোনেন্ট যেটা জেড অ্যাক্সিসের দিকে থাকবে সেটা হচ্ছে আর cos থিটা। আর আর এর অন্য কম্পোনেন্টটা কি? আর এর দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে জেড এর প্যারালাল আর একটা জেড এর পারপেন্ডিকুলার। জেড এর প্যারালাল কম্পোনেন্টটা এইদিকে পাওয়া যাবে, এদিকে কম্পোনেন্ট পাওয়া যাবে, ভুল বলছি, আর এর কম্পোনেন্টটা জেড এর দিকে পাওয়া যাবে। তাহলে আর এর কম্পোনেন্ট অ্যালং জেড কত হবে, যেহেতু অ্যাঙ্গেলটা থিটা, সুতরাং এখানে জেড ইকুয়াল টু আর cos থিটা। আর জেড এর সঙ্গে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কি হবে, সাইন থিটা মাল্টিপ্লিকেশন করতে হবে আর এর সঙ্গে, জেড এর সঙ্গে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হবে আর সাইন থিটা। তাহলে এখানে ওএল হলো আর সাইন থিটা। এবার যদি তুমি এক্স বার করতে চাও, এটা তো এক্স হবে, এই যে এই ডিসটেন্সটা হচ্ছে এক্স হবে, তাহলে তোমার এই যে ডিসটেন্সটা ওয়েল আছে এর দুটো কম্পোনেন্ট হতে পারে, একটা ওয়াই এর দিকে হতে পারে আর একটা হচ্ছে এক্স এর দিকে হতে পারে। এক্স এর দিকে কম্পোনেন্টটা কে তুমি এক্স বলতে পারো, আর ওয়াই এর দিকে কম্পোনেন্টটা তুমি ওয়াই বলতে পারো। তাহলে আর সাইন থিটার দুটো কম্পোনেন্ট থাকতে পারে, একটা এক্স এর দিকে, একটা এক্স এর পারপেন্ডিকুলার অথবা ওয়াই। তাহলে আর সাইন থিটার এক্স এর দিকে কম্পোনেন্টটা কি হবে, যেহেতু এখানে ফাই অ্যাঙ্গেল আছে এক্স এর সঙ্গে আর সাইন থিটার, সুতরাং তুমি একটা cos ফাই এটাকে মাল্টিপ্লিকেশন করো। তাহলে আর সাইন থিটার সঙ্গে cos ফাই মাল্টিপ্লিকেশন করলে তোমার এই ডিসটেন্সটা তুমি পেয়ে যাবে, এই ডিসটেন্সটাকে বলা হবে এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কত হলো, আর সাইন থিটা cos ফাই। একই রকম ভাবে যদি ওয়াই পেতে চাও, ওয়াই পেতে গেলে এই আর সাইন থিটার সঙ্গে এই দিকের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 90 মাইনাস ফাই, সুতরাং এখানে সাইন ফাই দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে এই যে রো বলা হচ্ছে, রো ইকুয়াল টু আর সাইন ফাই, এই রোটাকে তুমি সাইন ফাই দিয়ে মাল্টিপ্লাই করো, অথবা আর সাইন থিটাকে তুমি সাইন ফাই দিয়ে মাল্টিপ্লিকেশন করো। সাইন ফাই দিয়ে মাল্টিপ্লিকেশন করার পরে তুমি ওয়াই পেয়ে যাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু হলো আর সাইন থিটা সাইন ফাই। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস গুলোর সঙ্গে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস এর রিলেশন কি হবে এটা বার করতে পারলাম। অর্থাৎ এক্স ওয়াই জেড থেকে আমরা আর থিটা ফাই এই নতুন তিনটে কোঅর্ডিনেটসে আমরা চলে যেতে পারবো, বা উল্টো দিকেও আমরা ফেরত আসতে পারি যদি রিভার্স ইকুয়েশন আমরা কষে নিই। তাহলে সেক্ষেত্রে আমরা রিভার্স ডিরেকশনটা পরে আসছি। এক্স থেকে যদি আমরা আর cos থিটাতে যাই, তাহলে এক্স ইকুয়াল টু আর সাইন থিটা cos ফাই হবে, ওয়াই ইকুয়াল টু হবে আর সাইন থিটা সাইন ফাই, cos ফাই জায়গায় সাইন ফাই হবে, আর জেড ইকুয়াল টু হবে আর cos থিটা। এই তিনটে ইকুয়েশন তোমাদের মনে রাখতে হবে। এই তিনটে ইকুয়েশন দ্বারা কার্টেসিয়ান থেকে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে কেউ ট্রান্সফার হয়ে যেতে পারে বা চলে যেতে পারে। এখানে আরেকটু পরিষ্কার করে লেখা আছে, দেখো এই পি একটা পয়েন্ট, যে পয়েন্ট নিয়ে আমরা ভাবছি তার কোঅর্ডিনেটস যদি এক্স ওয়াই হয়, এক্স ওয়াই জেড হয়, তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস হবে এক্স ওয়াই জেড, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস হবে আর কমা থিটা ফাই। আরটাকে কি বলে, আরটাকে পজিশন ভেক্টর বলে। এই আর ভেক্টর দিলে এটাকে পজিশন ভেক্টর হয়ে গেল। আর যদি এখানে তুমি আর এর উপর মাথার অ্যারো না দাও, তাহলে এটা ম্যাগনিটিউড বোঝাবে, সেক্ষেত্রে আর হয়ে যাবে এই অরিজিন থেকে পি এর ডিস্টেন্স। এই থিটাটার নাম আছে একটা পার্টিকুলার, এই যে অরিজিন থেকে যে পি পয়েন্টটা পজিশন ভেক্টর আর পাওয়া গেল, সেটা জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সেটাকে বলা হচ্ছে থিটা। এই অ্যাঙ্গেলটা থিটা, এটার নাম হচ্ছে কো ল্যাটিটিউড। আর এখানে পি থেকে তুমি যদি এক্স
ওয়াই প্লেনে পারপেন্ডিকুলার ড্রপ করো, তাহলে যে পয়েন্টটা পাওয়া গেল সেই পয়েন্টটা অরিজিনের সঙ্গে অ্যাড করে দিতে হবে একটা লাইন দিয়ে, স্ট্রেট লাইন দিয়ে, এবং সেই স্ট্রেট লাইনটা এখানে ডটেড লাইন দিয়ে বোঝানো হচ্ছে। এক্স এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করলো সেটা হচ্ছে ফাই, এবং নাম হচ্ছে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল, এখানে দেওয়া হচ্ছে অ্যাজিমুথ। আমরা দেখেছি যে এক্স ইকুয়াল টু কত হয়, এক্স ইকুয়াল টু হয় দেখো আর সাইন থিটা কস ফাই, আর ওয়াই ইকুয়াল টু কত হয় আর সাইন থিটা সাইন ফাই, আর সাইন থিটা সাইন ফাই, এই হচ্ছে রিলেশন। আর জেড ইকুয়াল টু আমরা খুব সহজে বলতে পারি জেড ইকুয়াল টু এখানে আর কস থিটা হবে, কারণ পি থেকে পারপেন্ডিকুলার সরাসরি ড্রপ করা হয়েছে জেডের উপরে, এবং এই ডিস্টেন্সটা এখান থেকে এই ডিস্টেন্সটা হয়ে যাবে আর কস থিটা, যেহেতু এটা অ্যাঙ্গেলটা থিটা রয়েছে। এবার রিভার্স ইকুয়েশনটা কি হতে পারে, যে এক্স ওয়াই জেড কে তুমি এক্সপ্রেস করতে পারো ইন টার্মস অফ আর থিটা ফাই, তুমি তো উল্টোটাও করতে পারো। উল্টোটা যেটা করতে পারো সেটা হচ্ছে এখানে আর দিয়ে, মানে এক্স ওয়াই জেড দিয়ে আর কে এক্সপ্রেস করতে পারো। তুমি সেটা খুব সহজেই করতে পারো। তুমি যদি এক্স ওয়াই আর জেড এগুলো সবগুলোকে স্কোয়ার করো, স্কোয়ার করে অ্যাড করে দাও এবং রুট ওভার করো, তুমি দেখবে যে আর পেয়ে গেছে। সেই জন্য খুব ইজিলি এক্স ওয়াই জেড দিয়ে আর কে এক্সপ্রেস করতে পারো। কেউ যদি থিটা চাই তাহলে থিটা কিভাবে পাবে, এখানে দেখো জেড রয়েছে, এই যে জেড রয়েছে, আর আরেকটা জিনিস হচ্ছে এখানে আর রয়েছে। তাহলে এখান থেকে তোমার কস ইনভার্স জেড ইকুয়াল টু আর কস থিটা, যেহেতু তাহলে এই ইকুয়েশন থেকে এই জেড ইকুয়াল টু আর কস থিটা, এখান থেকে কেউ থিটা অ্যাঙ্গেলটা বার করতে পারে। আর ফাই কিভাবে বার করবে, ফাইটা বার করার কায়দাও হচ্ছে দেখো, ফাইটা এখানে দুটো কম্পোনেন্ট দেখো, এক্স এর দিকে হচ্ছে আর কস থিটা কস ফাই, আর ওয়াই এর দিকের যে কম্পোনেন্টটা আর এর সেটা হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই, দুটোকে যদি ডিভাইড করে দাও তাহলে এই যে এটা tan পাওয়া যাবে, tan ফাই ইকুয়াল টু ওয়াই বাই এক্স হয়ে যাবে, সেক্ষেত্রে ফাই ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে তিনটে ইন্টার রিলেশন তুমি পেতেই পারো, খুব সহজেই পাওয়া যেতে পারে। এবার আসি ইউনিট ভেক্টরের ডাইরেকশন গুলো কি হবে। এক্স ওয়াই আর জেড এই তিনটে কোঅর্ডিনেটস এর দিকে যে ইউনিট ভেক্টর গুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, আর উপরের দিকে জেড এর দিকে কে ক্যাপ। অনেকে এক্স ক্যাপ, ওয়াই ক্যাপ, জেড ক্যাপও সরাসরি লিখতে পারে, কোনো সমস্যার কিছু নেই। কিন্তু এটা তো স্ফেরিক্যাল পোলারে হলো না, এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এ হলো। স্ফেরিক্যাল পোলারে যে কোঅর্ডিনেটস গুলো ইউনিট ভেক্টর গুলো ইউজ করা হবে সেগুলো হচ্ছে আর ক্যাপ, থিটা ক্যাপ, আর হচ্ছে ফাই ক্যাপ। সবসময় এটা মেনটেন করতে হবে যে দেখতে হবে কোনো একটা পয়েন্ট থেকে আর কোন দিকে ইনক্রিজ করছে, আর মানে পজিশন ভেক্টর কোন দিকে ইনক্রিজ করছে, যেদিকে ইনক্রিজ করতে পারে সেইটাই হচ্ছে আর ক্যাপের ডাইরেকশন। আর যেদিকে ইনক্রিজ করবে সেটা হচ্ছে আর ক্যাপের ডাইরেকশন। থিটা যেদিকে ইনক্রিজ করবে, দেখো থিটা এই জেড অ্যাক্সিস থেকে মাপা হচ্ছে, ডাইরেকশনটা দেখো অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে কোন দিকে এটা বাড়ছে। নিশ্চয় এই দিকে বাড়বে না, এটা বাড়বে কোন দিকে, এই দিকে। পয়েন্টটা খেয়াল করো, এই দিকে বাড়বে, তাহলে ডাইরেকশন দিয়ে সেটা কোন দিকে ইনক্রিজ করছে বোঝানো হচ্ছে, এবং সেই অনুযায়ী থিটা ক্যাপ কিন্তু হবে। আর ফাই ক্যাপ দেখো, ফাই ক্যাপের ডাইরেকশন একটু ভালো করে খেয়াল করে দেখো, এক্স এর সঙ্গে যদি এক্স এর সঙ্গে এক্স যে ফাইটা করে থাকে, অ্যাঙ্গেলটা করে থাকে সেটা হচ্ছে 0, এখান থেকে ইনক্রিজ করা শুরু করছে, এখানে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল ফাইটা ইনক্রিজ করছে যেদিকে, সেদিকেই হবে এই ফাই ক্যাপের ডাইরেকশন।
কিন্তু মনে রাখতে হবে যেরকম আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার বা অর্থোগোনাল, এখানেও কিন্তু আর ক্যাপ, থিটা ক্যাপ আর ফাই ক্যাপ স্ফেরিক্যাল পোলারেও মিউচুয়ালি পারপেন্ডিকুলার বা অর্থোগোনাল হবে, অবশ্যই হবে। আমরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার বা অর্থোগোনাল কোঅর্ডিনেটস নেই এখানে আলোচনা করছি, এবং তাদের করসপন্ডিং যে ইউনিট ভেক্টরস গুলো সবাই পারপেন্ডিকুলার হবে। তার মানে এই নয় যে আর ক্যাপটা এক্স এর সঙ্গে পারপেন্ডিকুলার হতে হবে, আমি এটা বলছি না। আমি বলছি আর ক্যাপ, থিটা ক্যাপ আর ফাই ক্যাপ এদের মধ্যে পারস্পরিক কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর ক্যাপের সঙ্গে জেড ক্যাপের বা আর ক্যাপের সঙ্গে জে ক্যাপের বা আর ক্যাপের সঙ্গে আই ক্যাপের বিভিন্ন রকমের অ্যাঙ্গেল হতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু এদের যে স্ফেরিক্যাল পোলারে যে তিনটে কোঅর্ডিনেটস ইউজ করা হচ্ছে তার করসপন্ডিং যে তিনটি ইউনিট ভেক্টরস তারা মিউচুয়ালি অর্থোগোনাল, অথবা যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যাও তাহলে সেখানে আই ক্যাপ, জি ক্যাপ আর কে ক্যাপ তোমরা এর আগে দেখেছো, সহজ সেটা, সেখানেও আই ক্যাপ, জি ক্যাপ, কে ক্যাপ তিনটি মিউচুয়ালি অর্থোগোনাল ছিল, এখানেও তাই মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে। নতুন যে কোঅর্ডিনেট সিস্টেম এখানে দেখছো আর থিটা ফাই সেগুলো মিউচুয়ালি অর্থোগোনাল। তাহলে ইউনিট ভেক্টর গুলো স্থির করা হবে কি করে? যে কোঅর্ডিনেটটা যেদিকে ইনক্রিজ করতে পারে, সব থেকে তাড়াতাড়ি ইনক্রিজ করতে পারে, সেই ডাইরেকশনটাই ওই কোঅর্ডিনেটস এর দিকে একটা ইউনিট ভেক্টর বলে স্থির করে নেওয়া হবে। এদের আর ক্যাপ, থিটা ক্যাপ আর ফাই ক্যাপ তুমি যদি আই, জে কে এগুলোকে দিয়ে এক্সপ্রেস করতে চাও, তার বিভিন্ন রকম ইকুয়েশনের মাধ্যমে সেগুলোকে এক্সপ্রেস করতে হবে, করার পরে তার পদ্ধতি আছে, সেভাবেই করা যায়। আমি এখন আসছেন, আমি বোর্ডে করে দিচ্ছি একটু পরে যে কিভাবে তুমি ইউনিট ভেক্টরস গুলোকে পার করবে বা রিলেট করবে অন্য কোনো কোঅর্ডিনেট সিস্টেমের সঙ্গে। এখানে ইন্টার রিলেশন দেখানো হচ্ছে। আর থিটা ফাই তোমার যদি এক্স ওয়াই জেড দিয়ে এক্সপ্রেস করতে চাও তাহলে কিভাবে এক্সপ্রেস করবে এর আগে দেখেছো, আর ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর ফাইটা কি করতে হবে, ফাইটা বার করতে হবে ট্যান ফাই, ট্যান ফাই বার করার পরে তুমি ফাইটা পাবে, ট্যান ফাই ইকুয়াল টু ওয়াই বাই এক্স হয়ে যাবে। এক্স আর ওয়াই কে যেভাবে এক্সপ্রেস করে, এই যে এক্স ওয়াই ওয়াই এর তুমি যদি ভাগ করে দাও এটা, বা এখানে এখানে যে এক্সটা আছে আর এখানে যে ওয়াইটা দেখা যাচ্ছে, একটু করে দেখা যাবে, ওয়েট করো, এই যে এক্স আর ওয়াই, তুমি যদি এখানে ওয়াই বাই এক্স করে দাও তাহলে ওয়াই বাই এক্স করলে তুমি ট্যান ফাই পেয়ে যাবে। তো সেখান থেকে তুমি অ্যাকচুয়ালি ফাই বার করলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স পাওয়া যাবে বা আর ট্যান ওয়াই বাই এক্স পাওয়া যাবে। এখানে আর ট্যান বলতে ট্যান ইনভার্স বোঝানো হচ্ছে। এবার থিটাকে কিভাবে পাবে? থিটাকে তুমি বিভিন্ন ভাবে এক্সপ্রেস করতে পারো। একটা মেথড হচ্ছে এইটা, যে ট্যান ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড, এভাবে তুমি এক্সপ্রেস করতে পারো, আমি আসছি। অথবা কস ইনভার্স জেড বাই আর এইভাবে এক্সপ্রেস করা যেতে পারে, বিভিন্ন ভাবে এক্সপ্রেস করা যেতে পারে থিটাকে, যেটাকে কো-ল্যাটিচিউড বলে। এবার আমরা নতুন কোঅর্ডিনেট সিস্টেমে চলে আসছি, স্ফেরিক্যাল পোলার তো আমরা শিখলাম, এবার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে চলে আসছি। আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আসার আগে আমরা বোর্ডে এটাকে ভালো করে কার্টেসিয়ান আর স্ফেরিক্যাল পোলারের যে ইন্টার রিলেশন গুলো, এগুলো ভালো করে আমরা দেখি। তোমরা যেহেতু কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এ সব থেকে তাড়াতাড়ি বুঝতে পারবে, সুতরাং কার্টেসিয়ান কোঅর্ডিনেটস দিয়ে আমরা শুরু করছি। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর ইউনিট ভেক্টরটা আই ক্যাপ, এটা আমি ক্যাপিটাল দিচ্ছি। এটা ওয়াই অ্যাক্সিস, ইউনিট ভেক্টরটা
j ক্যাপ, আর এখানে z অ্যাক্সিস, ইউনিট ভেক্টর হচ্ছে k ক্যাপ। দেখো এটা মাথায় রাখতে হবে, যেটা রাইট হ্যান্ডের সিস্টেম আমি আঁকতে পেরেছি কিনা সেটা বুঝতে গেলে তোমাকে x থেকে y এর দিকে স্ক্রু রুল অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ স্ক্রুকে x থেকে y এর দিকে তোমার রোটেশন দিতে হবে, এইভাবে রোটেশন দিতে হবে, এইভাবে এইভাবে রোটেশন করাতে হবে, এইভাবে নিয়ে স্ক্রুটাকে এইভাবে রোটেট করা হবে। তুমি দেখবে যে এইভাবে স্ক্রু যদি রোটেট করাও তাহলে স্ক্রুটা ক্রমশ উপরের দিকে ডিসপ্লেসড হয়ে যাচ্ছে, উপরের দিকে ডিসপ্লেসড হয়ে যাচ্ছে। যদি এটা হয় যে জেডের দিকে স্ক্রু এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে এটা রাইট হ্যান্ডের সিস্টেম আমি আঁকতে পেরেছি। তাহলে প্রথমত আমি রাইট হ্যান্ডের সিস্টেম নিয়ে কাজ করব। আমরা সবসময় রাইট হ্যান্ডের সিস্টেম নিয়ে কাজ করব, লেফট হ্যান্ডের আমরা নেব, তাহলে জটিলতা বাড়বে। আমাদের ডাটা তাহলে অন্যরা কেউ ইউজ করতে পারবে না, বা অন্যদের ডাটা আমরা ইউজ করতে পারবো না। কনভেনশনালি রাইট হ্যান্ডের সিস্টেমে ইউজ করা হয় ম্যাক্সিমাম। এবার কেউ যদি এরকম ভাবে এঁকে ফেলে, ধরো ধরে নাও যে এখানে সে y লিখে ফেলেছে আর এদিকে ভুলবশত সে কি x লিখে ফেলেছে, তাহলে দেখো রাইট হ্যান্ডের সিস্টেম এটাকে কিন্তু বলা যাবে। কেন রাইট হ্যান্ডের সিস্টেম বলা যাবে? তুমি তো x থেকে y এর দিকে এখানে স্ক্রুকে রোটেট করাবে, এখানে স্ক্রুকে যখন রোটেট করাবে x থেকে y এর দিকে, স্ক্রু এর ডিসপ্লেসমেন্ট কিন্তু নিচের দিকে যাবে, স্ক্রু কিন্তু নিচের দিকে যাবে। x থেকে y এর দিকে যদি স্ক্রু রোটেট করা নিচের দিকে যাবে, যেটা z অ্যাক্সিসের দিকে হলো না, নেগেটিভ z অ্যাক্সিসের দিকে। সো সেই ক্ষেত্রে কিন্তু রাইট হ্যান্ড সিস্টেম সে আঁকবে। সেই জন্য তোমাদের যখন তোমরা আঁকবে তখন এটা খুব মনে করে আঁকবে যে রাইট হ্যান্ডের সিস্টেম এঁকেছো কি না, তুমি এটা শিওর হতে না। তার সঙ্গে অর্থোগোনালিটিটা মেনটেন করতে হবে। অর্থোগোনালিটি বলতে এখানে দেখো 3D তে তুমি যখন আঁকছো, যেহেতু প্লেনটা 2D, সেক্ষেত্রে তোমার একটা লিমিটেশন আছে, আঁকার লিমিটেশন আছে। সেই জন্য এই প্রত্যেকটা অ্যাঙ্গেল, যেমন y আর z এর অ্যাঙ্গেলটা মোটামুটি 90 ডিগ্রি মনে হচ্ছে, এটা 90 ডিগ্রি, কিন্তু এইটা 90 ডিগ্রি মনে না হলেও এটা 90 ডিগ্রি ধরে নিতে হবে। আর z আর x অ্যাক্সিসের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটাও কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে এরকম ভাবে তুমি ধরে নাও যে তিনটে অ্যাক্সিসই পরস্পর এখানে লম্বভাবে আছে। যদি এরকম হয় তাহলে এই সিস্টেমটাকে বা এই কোঅর্ডিনেটসগুলোকে বলা হবে অর্থোগোনাল, অর্থোগোনাল সিস্টেম, অর্থোগোনাল সিস্টেম। তাহলে রাইট হ্যান্ডের অর্থোগোনাল আমরা এখানে আঁকতে পেরেছি। এবার আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এই কোঅর্ডিনেটসের সঙ্গে আরেকটা কোঅর্ডিনেটস আমরা করব, যেটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। কোন জায়গায় কাজে লাগবে আমি পরে আসছি সেটা সম্বন্ধে। এইবার দেখো এটার সঙ্গে আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস ইউজ করব। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস আমরা ইউজ করব। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস গুলো কি কি? আর তার সঙ্গে অলরেডি আমরা যেটা এঁকে ফেলেছি সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। কার্টেসিয়ান কোঅর্ডিনেটস গুলো হচ্ছে x, y, z। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট যেটা r আর থিটা আর পাই দেওয়া হচ্ছে, প্রথমটা হচ্ছে অরিজিন থেকে ডিসটেন্স, দ্বিতীয়টা এই পজিশন ভেক্টরটা z অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করলো পোলারিটি বলে যেটাকে, আর পাইটা হচ্ছে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল, যেটা xy তলে পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে পয়েন্ট থেকে, তারপরে সেই পয়েন্টটা অরিজিনের সঙ্গে লাইন দিয়ে জয়েন করার পরে সেই লাইনটা এক্সের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সেটাকে বলা হচ্ছে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। আমরা সেই দিকে চলে যাচ্ছি এখানে। এই হচ্ছে পয়েন্ট পি xy z অথবা আর থিটা পাই
যেগুলো তুমি ভাবতে পারো। এখানে পারপেন্ডিকুলার ড্রপ করা হলো এক্স এর উপরে, সুতরাং এক্স আর ওয়াই প্লেনে যত রকমের এখানে স্ট্রেট লাইন রাখতে পারবো সবাই এই লাইনটা পারপেন্ডিকুলার হতে পারে। এক্স ওয়াই প্লেনে যেহেতু পারপেন্ডিকুলার, এটা একটা নাম দিয়ে দিচ্ছি ধরো এল। তাহলে পি এলটা এক্স ওয়াই প্লেনে যত লাইন আছে সবারই পারপেন্ডিকুলার, যেহেতু প্লেনের উপরেই এটা পারপেন্ডিকুলার। এরপরে এই এল থেকে তুমি ওয়াই এর উপর পারপেন্ডিকুলার ড্রপ করো। এটা এরকম বাঁকা কেন আঁকা হচ্ছে? যেহেতু এক্স এর প্যারালাল আঁকা হবে, সেজন্য এরকম বাঁকা ভাবে আঁকা হচ্ছে। সেটা একটা নাম দিয়ে দিচ্ছি, ধরো এটা হচ্ছে এল। আর এল এর থেকে এক্স এর উপরে তুমি পারপেন্ডিকুলার ড্রপ করো, যেরকম ভাবে ওয়াই এর সঙ্গে পারপেন্ডিকুলার ড্রপ করেছো একই রকম ভাবে এটা পারপেন্ডিকুলার। এইটা এই দিয়ে দিয়ে আমি সাইন যাই বুঝিয়ে দিচ্ছি, এটা পারপেন্ডিকুলার হচ্ছে। এটা ধরে নিলাম এন, এই পয়েন্টটা হচ্ছে এ আর এই পয়েন্ট হচ্ছে এ। এই যে ডিসটেন্সটা এল এন, এটা যেহেতু এক্স এর দিকে, সুতরাং এটা হবে এক্স। অথবা কেউ যদি বলে ও এন, সেটাও হবে এক্স। আবার কেউ যদি বলে এল এন, সেটা হবে ওয়াই। ও এন, সেটাও হবে ওয়াই। সরাসরি এলটাকে তুমি ও দিয়ে অ্যাড করে দাও। এই ডিসটেন্সটাকে তুমি একটা নাম দিয়ে দাও রো, এটা নাম দিয়ে দাও রো। আর এই রোটা দেখো, এই যে ডিসটেন্সটা ওয়েলটা কিন্তু জেড এর পারপেন্ডিকুলার হয়ে গেল, যেহেতু এক্স ওয়াই প্লেনে যে কোনো লাইন জেড অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার, সেই জন্য ওয়েলও কিন্তু জেড এর সঙ্গে পারপেন্ডিকুলার বা লম্বভাবে রয়েছে। এবার ওয়েল এর সঙ্গে প্যারালাল যদি তুমি আরেকটা এখানে স্ট্রেট লাইন আঁকো, সেটা কিন্তু জেড অ্যাক্সিসে যদি কাট করে সেটাও জেড এর পারপেন্ডিকুলার হয়ে যাবে। যেহেতু এই পি, এটা একটা নাম দিচ্ছি এই পয়েন্টার, এটা ধরো কিউ, এই পি কিউ নাম দিলাম। এই পি কিউ লাইনটা কিন্তু জেড এর পারপেন্ডিকুলার হচ্ছে, যেহেতু ওয়েল এর এটা প্যারালাল। এবার আমি ও আর পি এটা এখানে একটা স্ট্রেট লাইন দিয়ে এখানে জয়েন করি। স্ট্রেট লাইন দিয়ে জয়েন করার পরে আমি এই তিনটে কোঅর্ডিনেট আর থিটা ফাই এগুলোকে আমি চিনতে করছি। এই ওপি, এই ডিসটেন্সটা অরিজিন থেকে পয়েন্টের ডিসটেন্স, এটা সরাসরি পয়েন্টকে অ্যাড করে পাওয়া যাবে। এটা হচ্ছে আর। আর থিটা কোনটা? এই যে কোন ল্যাটিটিউড বা থিটা হবে জেড এর সঙ্গে অ্যাঙ্গেল, অর্থাৎ জেড থেকে আর এর দিকে। অবভিয়াসলি তোমাকে এই ডাইরেকশনটা কিন্তু করে রাখতে হবে, যে কোথা থেকে মাপছো তুমি, কোথা থেকে শুরু করছো, স্টার্টিংটা কিন্তু জেড অ্যাক্সিস থেকে হবে। এইটা হবে থিটা, কোন ল্যাটিটিউড। আর যদি তুমি লাস্ট যে কোঅর্ডিনেটটা আছে স্ফেরিক্যাল পোলারে ফাই, এটা যদি তুমি মাপতে চাও তাহলে কিন্তু এক্স থেকে শুরু করতে হবে এবং সেটা ফাই হয়ে যাবে এক্স থেকে ওএল এর দিকে, এটা হয়ে যাবে ফাই। তাহলে তুমি দেখো এক্স ওয়াই এবং জেড, যেটা বলতে ভুলে গেছি ও কিউ হবে জেড। এই এক্স ওয়াই জেড এদের সঙ্গে এবার জিওমেট্রিক্যালি আর থিটা ফাই এগুলো রিলেশন তুমি বার করতে পারবে। এবার এই আর এর দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে অ্যালং জেড আর একটা পারপেন্ডিকুলার টু জেড। অ্যালং জেডটা বার করা খুব সুবিধা, কারণ থিটাটা এর সঙ্গে আর আর জেড এর মধ্যে অ্যাঙ্গেলটা থিটা, তাহলে আর এর জেড এর দিকে যে প্রজেকশনটা হবে সেটা জাস্ট cos থিটা মাল্টিপ্লিকেশন করে দিলেই হবে, জেড ইকুয়াল টু হয়ে যাবে আর cos থিটা। তাহলে রোটা কত হবে? যেটা তুমি আর cos থিটা লিখলে রোটা হয়ে যাবে আর sin থিটা। এবার দেখো এই রোটারই আবার দুটো কম্পোনেন্ট হতে পারে, একটা হচ্ছে ওএন আর একটা হচ্ছে ওএম। ওএন মানে এক্স, ওএম মানে ওয়াই। তাহলে এই রোটার সঙ্গে যদি দেখো এক্স আর রো এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে ফাই, তাহলে cos ফাই দিয়ে মাল্টিপ্লিকেশন করলে তুমি এক্স পেয়ে যাবে। রো কে তাহলে cos ফাই দিয়ে মাল্টিপ্লিকেশন করো, এক্স পেয়ে যাবে। ওএন ইকুয়াল টু কত হবে? রো ইনটু এখানে
cos phi। আর আমরা জানি ওএন ইকুয়াল টু অ্যাকচুয়ালি এক্স, আর রো মানে কত আর সাইন থিটা, তাহলে আর সাইন থিটা ইনটু cos phi। অন্যদিকে y যেটা ও m হবে y, আর আমরা বুঝতে পারছি যে ও থেকে m এটা রো এর একটা প্রজেকশন, তাহলে সেটা কি করে পাবো, রো সাইন phi এভাবে পাবো। রো এর ভ্যালু কত, আর সাইন থিটা, আর সাইন phi তুমি মাল্টিপ্লিকেশন করো, তাহলে তুমি পেয়ে গেলে y। আর জেড তো আগে পেয়েছিলে, জেড ইকুয়াল টু লিখে দিচ্ছি আর cos থিটা। এই তিনটে হচ্ছে এক্স ওয়াই জেড কে তুমি ট্রান্সফার করছো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস আর থিটা ফাই। এক্স এর দিকে আই ক্যাপ যে ইউনিট ভেক্টর ছিল, ওয়াই এর দিকে যে জে ক্যাপ ছিল, এবং জেড এর দিকে কি ক্যাপ ইউনিট ভেক্টর ছিল, এরা পারপেন্ডিকুলার। তাহলে আর ক্যাপ থিটা ক্যাপ আর ফাই ক্যাপ কি হবে, কোন দিকে হবে? দেখো আর যেদিকে সবচেয়ে তাড়াতাড়ি ইনক্রিজ করে সেটা হচ্ছে এই ডাইরেকশন, এইটা হচ্ছে আর এর ডাইরেকশন, এদিকে আর ইনক্রিজ করছে, যে ডাইরেকশনে আরটা সবথেকে তাড়াতাড়ি ইনক্রিজ করছে। অথবা আমি যদি অন্যভাবে ভেবে বলি যে শুধু ইনক্রিজ করছে না, যে ডাইরেকশনে শুধু আর ইনক্রিজ করবে, থিটা আর ফাই ইনক্রিজ করবে না, সেই ডাইরেকশন হচ্ছে আর ক্যাপের ডাইরেকশন। মাথায় রাখো, যদি থিটা ক্যাপ বার করতে হয় তাহলে অন্য দুটোকে কনস্ট্যান্ট রাখতে হবে তোমার, এবং থিটাকে ইনক্রিজ করতে হবে সেই ডিরেকশনে। তাহলে যে ডিরেকশনে আর ক্যাপ, যে ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট হলে আর ক্যাপ এবং আর ক্যাপ নয়, আর এবং ফাই এই দুটো কনস্ট্যান্ট থাকে, মানে শুধুমাত্র থিটা ইনক্রিজ করে, সেই ডাইরেকশনকে বলা হচ্ছে থিটা, থিটা ক্যাপ। তাহলে থিটা ক্যাপ কোন দিকে ইনক্রিজ করে, যেদিকে আর ইনক্রিজ করে না, ফাই ইনক্রিজ করে না, অবভিয়াসলি এটা এই থিটা এদিকে ইনক্রিজ করতে পারে, সুতরাং এটা এদিকে হবে, এদিকে হচ্ছে থিটা ক্যাপ। আর ফাই ক্যাপটা কি করে বার করব? ফাই ক্যাপটা এখানে আঁকাটা একটু কষ্টকর ব্যাপার, সেটা হচ্ছে এই ফাই ক্যাপটা যেদিকে ইনক্রিজ করবে সেটা হচ্ছে ফাই ক্যাপের ডিরেকশন। ফাইটা যেদিকে ইনক্রিজ করে, কিপিং আর এন্ড থিটা কনস্ট্যান্ট, আর থিটাকে কনস্ট্যান্ট রেখে ফাইটা ইনক্রিজ করবে, সেই ডাইরেকশন হচ্ছে ফাই ক্যাপের ডাইরেকশন। এবং সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে ফাই ক্যাপ কিন্তু আর থিটা দুটোরই পারপেন্ডিকুলার। যেরকম যে ক্যাপটা আই আর কে, এই যে আই ক্যাপ আর কে ক্যাপ দুটোরই পারপেন্ডিকুলার, আবার কে ক্যাপটা দেখো আই ক্যাপ আর জে ক্যাপের পারপেন্ডিকুলার, অথবা আই ক্যাপটা জে আর কে এর পারপেন্ডিকুলার। এখানেও তাই, যে ফাই ক্যাপটা থিটা এবং আর ক্যাপের পারপেন্ডিকুলার। তাহলে সেই ডাইরেকশনটা তুমি কিভাবে পাবে? সেই ডাইরেকশনটা খুব সহজে পাওয়া যায়, তুমি আর ক্যাপ আর থিটা ক্রস করতে, অর্থাৎ ফাই পেতে গেলে তুমি এরকম ভাবেও আর cos থিটা, যেরকম ভাবে তুমি লেখো যে কে ক্যাপ ইকুয়াল টু আই ক্রস জে, এরকম ভাবে লিখতে পারো। তাহলে কার্টেসিয়ানে যেরকম কে ইকুয়াল টু আই ক্রস কে, স্ফেরিক্যাল পোলারে কি হবে, ফাই ক্যাপ ইকুয়াল টু আর ক্রস থিটা, এরকম ভাবেও তুমি লিখতে পারো। তাহলে তুমি এই ফাই ক্যাপটা বোঝার জন্য দুটো উপায় অবলম্বন করতে পারো। একটা হচ্ছে আর আর থিটা কনস্ট্যান্ট থাকবে, কিন্তু ফাই ইনক্রিজ করবে কোন ডাইরেকশনে, সেই ডাইরেকশনটা হচ্ছে ফাই ক্যাপের ডাইরেকশন। দ্বিতীয় পদ্ধতি কি, অত না ভেবে তোমার যেহেতু আর ক্যাপ আর থিটা ক্যাপ আগে থেকে পেয়ে গেছো, সুতরাং এদের ক্রস করে দাও। এদের ক্রস প্রোডাক্ট করার পরে যে ডাইরেকশনটা পাওয়া যাবে সেই ডাইরেকশন হচ্ছে ফাই ক্যাপের ডাইরেকশন। এবার আর আর থিটা তুমি যদি ক্রস প্রোডাক্ট করে দাও, সেক্ষেত্রে দেখো আর থেকে থিটা দিকে তোমার স্ক্রু কিন্তু ঘোরা যায়, এবং স্ক্রু ঘুরিয়ে দেখা যাবে যে পেছন দিকে হচ্ছে, বোর্ডের পেছন দিকে চলে যাচ্ছে বা পি এর পেছন দিকে এটা চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে ফাই কে 3D তে বোঝানো খুব মুশকিল, তুমি একটা ডাইরেকশন দিয়ে রাখো এবং তুমি সেখানে বলে দাও যে এটা হচ্ছে আমার ফাই ক্যাপের ডাইরেকশন। তুমি বলে দাও যে ফাই ক্যাপটা আমি এরকম ভাবে পেয়েছি এবং ফাই ক্যাপটা আর আর থিটা দুটোরই পারপেন্ডিকুলার হচ্ছে, এরকম ভাবে তুমি বলে দাও। তাহলে এই হচ্ছে আর থিটা আর ফাই ক্যাপের ডাইরেকশন। তাহলে আবার বলে দিই, যদি আর ক্যাপ পেতে চাও তাহলে দেখতে হবে যে কখন তুমি আর ক্যাপ পেতে গেলে থিটা
এবং ফাই কে কনস্ট্যান্ট রাখে আর ইনক্রিজ করবে এইরকম একটা ডাইরেকশন তোমার খুঁজে নিতে হবে, যে ডাইরেকশনের দিকে ইউনিট ভেক্টরটাই হচ্ছে আর। আর যদি কেউ বলে যে পজিশন ভেক্টরটা কত, তাহলে জাস্ট এই যে আর এর মাথায় একটা ভেক্টর দিয়ে দাও এবং এই ভেক্টরটা ওপি ভেক্টর হয়ে যাবে পজিশন ভেক্টর। একদম অরিজিন থেকে সরাসরি পয়েন্ট যোগ করলে যে ভেক্টরটা পাওয়া যায় সেইটাকে বলা হবে পজিশন ভেক্টর। এবার পজিশন ভেক্টরকে তুমি যদি এক্স ওয়াই জেড দিয়ে এক্সপ্রেস করতে চাও, যদি এক্স ওয়াই জেড দিয়ে এক্সপ্রেস করতে চাও তাহলে সেটা সহজেই করা যেতে পারে এক্স আই ক্যাপ ওয়াই জি ক্যাপ আর জেড কি ক্যাপ করে দাও। এবার কেউ যদি বলে না আমি এক্স ওয়াই জেড গুলোকে আর থিটা ফাই এগুলো দিয়ে এক্সপ্রেস করে লিখবো, তাহলে এই তিনটে রিলেশন ওর মধ্যে বসিয়ে দিতে হবে, এই তিনটে রিলেশন তোমার ওর মধ্যে নিয়ে গিয়ে বসাতে হবে। তো সেটা কিভাবে পাবো দেখো, এক্স ইকুয়াল টু লিখলাম আর সাইন থিটা কস ফাই, আর সাইন থিটা কস ফাই আই, ওয়াই এর ভ্যালু আমরা লিখে রেখেছি এখানে আর সাইন থিটা সাইন ফাই লিখে দেবো, আর সাইন থিটা সাইন ফাই জেড, আর জেড এর ভ্যালু আমরা লিখে রেখেছি আর কস থিটা, আর কস থিটা থিটা। এরকম ভাবে কেউ এক্সপ্রেস করতে পারে আর কে। এইবার আমরা একটা অন্য প্রশ্নে আসি, কেউ যদি বলে যে আর থিটা ফাই ইন্টার রিলেশন কি হবে, তাহলে তিনটেকে স্কোয়ার করো এবং অ্যাড করে দাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এই তিনটে অ্যাড করে দিলে তুমি করে দেখো যে এটা কিন্তু আর স্কোয়ার, এই তিনটেকে স্কোয়ার করে অ্যাড করলে আর স্কোয়ার পাবে। তাহলে আর ইকুয়াল টু কত হবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার কেউ যদি বলে যে আমি ফাই পেতে চাই বা থিটা পেতে চাই, তাহলে সে কি করবে, এই 1 নাম্বার আর 2 নাম্বার যদি 2 কে 1 দিয়ে তুমি ডিভাইড করে দাও, ডিভিশনের পরে দেখো আর সাইন থিটা ক্যান্সেল করবে, সাইন ফাই বাই কস ফাই ইকুয়াল টু ট্যান ফাই হয়ে যাবে। তাহলে ট্যান ফাই ইকুয়াল টু কত হবে, বাদিকটায় দেখো y বাই x আছে, y বাই x আছে, তাহলে ফাই হয়ে যাবে ট্যান ইনভার্স y বাই x। আমরা আর পেয়ে গেলাম, আর মানে এই স্কোয়ারটা উঠিয়ে দিলে এখানে রুট ওভার হয়ে যাবে, আর ফাই পেয়ে গেলাম, থিটা কি করে পাবো, দেখো তিনটে রিলেশনের মধ্যেই 1 2 এবং 3, এটাকে 3 নাম্বার দিয়ে দিচ্ছি, 1 2 এবং 3 নাম্বার ইকুয়েশনের মধ্যে কিন্তু থিটা আছে। তুমি যদি মনে করো তিনটে ইকুয়েশনকেই ইউজ করে তুমি থিটাকে বার করবে, সেটা করতে পারো। তাহলে সেটা কিভাবে হবে, সেটা বার করার কায়দাটা কি, সেটা হচ্ছে তুমি প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হবে, আর স্কোয়ার সাইন স্কোয়ার কস স্কোয়ার আর সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কমন দেওয়া যাবে। তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কমন দিলে পড়ে থাকবে ব্র্যাকেটের ভেতরে কস স্কোয়ার থিটা প্লাস সাইন কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই। তাহলে এখানে cos square phi plus sin square phi equal to কত হবে, r square sin square theta। বুঝতেই পারছো যে r sin theta এর ভ্যালু কত হবে, root over of x square plus y square। ঠিক আছে, এই নাম দিলাম 4 নাম্বার, আর 3 নাম্বার তোমার হাতে রয়েছে। তুমি 1 আর 2 ইউজ করে ফেলেছো, তুমি 3টাকে ইউজ করবে। এবার তোমার 3 নাম্বার থেকে যেটা আসছে সেটা হচ্ছে r cos theta equal to z। তুমি 5 নাম্বারে লিখে দাও এখানে। এবার অথবা যেটা নাম্বার বার করানোর দরকার নেই, 3 লিখা, এই 4 কে তুমি 3 দিয়ে ভাগ করে দাও, 4 কে তুমি 3 দিয়ে ভাগ করে দিলে যেটা পাওয়া যাবে tan theta equal to root over of x square plus y square by
জেড। তাহলে থিটা পাওয়া যাবে ফুল ল্যাটিটিউড tan ইনভার্স √x² + y² z। এই রিলেশনটা এখানে পাওয়া যাবে। তাহলে আমরা এরকম ভাবে এই একটা কোঅর্ডিনেটস থেকে অন্য কোঅর্ডিনেটে আমরা যেতে পারি। আমরা x y z থেকে r থিটা ফাই চলে যেতে পারি 1 2 3 দিয়ে, অথবা আমরা যদি আমাদের হাতে যদি উল্টো কেসটা দেওয়া থাকে যে x y z দেওয়া থাকলো, তুমি r থিটা বাই ফাই বার করবে, তাহলে সেভাবেও কিন্তু বার করা যেতে পারে। r টাকে বার করতে হবে কি করে, x² + y² + z²। থিটাকে বার করতে হবে কি করে, থিটাকে বার করতে হবে tan ইনভার্স x² + y² বাই অনলি z, আর ফাইটাকে বার করতে হবে tan ইনভার্স y/x। এবার আমি ইউনিট ভেক্টরের প্রশ্নে আসি যে r ক্যাপ থিটা ক্যাপ আর ফাই ক্যাপের ডাইরেকশনটা আমি বলে দিয়েছি। এবার ইউনিট ভেক্টরগুলো বার করব। r ক্যাপ থিটা ক্যাপ আর ফাই ক্যাপ এই ইউনিট ভেক্টরগুলো আমি বার করব। প্রথম প্রশ্নটা বলে রাখি যে এর আগে আমি বলেছিলাম যে ফাই ক্যাপ ইকুয়াল টু কি করে পাবো, r ক্যাপ ক্রস থিটা ক্যাপ, এটা পাওয়ার উপায়। কিন্তু এটা এরকম ভাবেও বলেছিলাম যে কোন একটা ইউনিট ভেক্টর পেতে গেলে একটা অল্টারনেটিভ উপায় আছে। সেই অল্টারনেটিভ উপায় হচ্ছে, সবথেকে ভালো উপায় হচ্ছে, ধরো r ক্যাপটা তুমি বার করবে, সেক্ষেত্রে থিটা আর ফাই কনস্ট্যান্ট রাখতে হবে, এগুলো চেঞ্জ করবে না, কিন্তু ইনক্রিজ করবে r। সেই ডাইরেকশনটাই হচ্ছে r ক্যাপের ডাইরেকশন। তাহলে এক্ষেত্রে যদি তুমি r ক্যাপ বার করতে চাও, তাহলে r ক্যাপ কি করে বার করবে ম্যাথমেটিক্যালি, তুমি পার্শিয়াল ডেরিভেটিভ করে দাও। কারণ আমরা জানি যখন পার্শিয়াল ডেরিভেটিভ করছো তার মানে একটা r এর চেঞ্জ হচ্ছে, এবং শুধু চেঞ্জ হচ্ছে এই নয়, অন্য যে ভ্যারিয়েবল গুলো আছে, অর্থাৎ ডেল ডেল r করলে থিটা ফাই হচ্ছে অন্য ভ্যারিয়েবল, তারা কিন্তু কনস্ট্যান্ট থাকে। তাহলে টোটাল ডেরিভেটিভ নয়, পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। তো পার্শিয়াল ডেরিভেটিভ করলে r আর থিটা, r কে r এর রেসপেক্টে যখন পার্শিয়াল ডেরিভেটিভ করবে, থিটা আর ফাই কে কনস্ট্যান্ট রাখতে হবে। তো সেই জন্য r ক্যাপ বার করার সময় তুমি একটা ভেক্টর নাও, যে ভেক্টরটা হচ্ছে পজিশন ভেক্টর ওপি। এই পজিশন ভেক্টরকে তুমি ডেরিভেটিভ করো, তাহলে r ক্যাপ বার করার সময় কি হবে, r ক্যাপ ইজ প্যারালাল টু পি আর স্কেলার স্কেলার। তুমি এই পজিশন ভেক্টরকে p এর পজিশন ভেক্টর, একে তুমি r দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করা মানেই হচ্ছে থিটা আর ফাই এমনি কনস্ট্যান্ট থেকে যাবে, তুমি ভেবেই নিচ্ছো কনস্ট্যান্ট, কিন্তু এটা প্যারালাল। প্যারালাল মানে এই r ভেক্টরটা এই ডেরিভেটিভটা প্যারালাল। ডেরিভেটিভটা প্যারালাল কি করে বুঝছো তুমি, যে r এর চেঞ্জ এই r এর রেসপেক্টে, পজিশন ভেক্টরের চেঞ্জ r এর রেসপেক্টে কতটুকু হচ্ছে এটা বোঝা যাচ্ছে এখান থেকে। ইউনিট r চেঞ্জ করলে পজিশন ভেক্টর কতটুকু চেঞ্জ হচ্ছে, এটা প্যারালাল। প্যারালাল মানে তো এই নয় যে এটা ইউনিট ভেক্টর ইকুয়াল হবে। সেই জন্য ইকুয়াল হতে গেলে তুমি একটা কাজ করো, আমরা জানি এটা ইউনিট ভেক্টর, সুতরাং এর ম্যাগনিটিউড দিয়ে তুমি ডিভাইড করতে হবে, তাহলে তোমার ইউনিট ভেক্টরটা বার হয়ে যাবে। তাহলে r ক্যাপ ইকুয়াল টু অ্যাকচুয়ালি তুমি যদি বলো যে আমি এই মেথডে কি i ক্যাপ j ক্যাপ আর k ক্যাপ কে বার করতে পারবো, তাহলে কোশ্চেনের অ্যানসার হবে হ্যাঁ, অবশ্যই পারবে। তুমি ওটা সহজ বলে এরকম ভাবে করোনি, এত জটিলতার মধ্যে যাওনি, কিন্তু ওটাও ওরকম ভাবে বার করা যেতে পারে। ধরো i ক্যাপ বার করছো, তাহলে i ক্যাপ কি করে পাবে, আমরা জানি i ক্যাপটা কোন দিকে, x এর দিকে। তাহলে x টা কি রেটে চেঞ্জ করছে, এবং সেই সময়ে y টাকে আর z টাকে তুমি কনস্ট্যান্ট করবে, অর্থাৎ এই r টাকে তুমি x দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করবে। পার্শিয়াল ডেরিভেটিভ করার পরে তুমি যেহেতু ইউনিট ভেক্টর বার করতে হবে, এটার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দাও, যে ভেক্টরটা পেয়েছো তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। এবং এই ইকুয়েশনটা ইউজ করো, দেখো তুমি কি পাবে এখানটায়। তুমি এটা দেখে নাও কি পাবে। তুমি যদি r কে x দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করো, তাহলে এখানে কত পাবে, এখানে দেখো যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, তাহলে y আর z কনস্ট্যান্ট থাকবে, এই দুটো কিন্তু 0 হয়ে যাবে, এবং j ক্যাপ আর k ক্যাপ এগুলো কনস্ট্যান্ট ভেক্টর, সেই জন্য 0 হয়ে যাবে। সেক্ষেত্রে এই পার্টটা পড়ে থাকবে কি,
এক্স এর রেসপেক্টে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করো, এক্স ডেল এক্স হবে আর হচ্ছে আই ক্যাপ হবে, আর নিচে ম্যাগনিটিউড দিয়ে ভাগ করবে, এটা ডেল এক্স আই ক্যাপ। তাহলে কত পাওয়া গেল? দেখো ডান পাশটা সেই আবার আই চলে আসছে। তাহলে যে ইউনিট ভেক্টরটা বার করতে হবে সেটা বার করার পদ্ধতি হচ্ছে ওই পার্টিকুলার কোঅর্ডিনেটের দিকে কোঅর্ডিনেট দিয়ে ম্যাথমেটিক্যালি আর পজিশন ভেক্টরকে ডেরিভেটিভ করে দাও। ডেরিভেটিভ করার পরে তার ম্যাগনিটিউড দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করো এবং তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করো। কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে যে আমাদের বুঝতে হবে ওয়াই আর জেড, আমরা যদি আই ক্যাপ বার করতে চাই, ওয়াই আর জেড কে আমরা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্ট থেকে এক্স টা ইনক্রিজ করছে কোন দিকে সেই ডাইরেকশনটা আমাদের চেক করতে হবে। এই পদ্ধতিতে তুমি আর ক্যাপটাকে বার করতে পারো, থিটা ক্যাপ বার করতে পারো, জেনারেল মেথডই তাই। যাই হোক, তাহলে আমরা বুঝতে পেরেছি যে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এরকম ভাবে ইউনিট ভেক্টর গুলো বার করা যায়, কিন্তু খুব সহজ বলে আমরা বার করিনি। আর ক্যাপ তাহলে কত হবে আমরা এটা একটু বার করে নিই। আর ক্যাপ তাহলে এই মেথডে যদি বার করি, সে পিকচারটা না খুব খারাপ আসছে। এটা কি সবারই হচ্ছে? হ্যাঁ স্যার, আমারও হচ্ছে, আমি কেটে দেখলাম আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি তাহলে আরেকবার ট্রাই করছি। হ্যাঁ, এটা কানেকশন। স্যার ঠিক হয়েছে এখন আবার। ক্যামেরাটা ফ্রিজ হয়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো তো কি হলো, চেঞ্জ হলো কিনা। হ্যাঁ স্যার ঠিক আছে এবার। ঠিক আছে, আচ্ছা তোমরা কি বলো তো, মানে এর মধ্যে অন্তত কোশ্চেনটা করো। আচ্ছা, যেটা বলছিলাম যে আর ক্যাপ, আর ক্যাপটা তো আমরা লিখলাম এরকম ভাবে। এবার আমরা আমরা ডেরিভেটিভ করবো, এটাকে ডেরিভেটিভ করবো। এটা যখন পার্শিয়াল ডেরিভেটিভ করছো এই পুরো ইকুয়েশনটাকে, আর ভেক্টরটাকে, তখন দেখো পার্শিয়াল ডেরিভেটিভ করলে এই আর থাকবে না, এই আর থাকবে না, আর এই আর থাকবে না। কেন থাকবে না? কারণ পার্শিয়াল ডেরিভেটিভ করলে এগুলো 1 হয়ে যাবে। আর sin থিটা cos ফাই এগুলো সবই কনস্ট্যান্ট হবে, কারণ পার্শিয়াল ডেরিভেটিভ করছে আর এর রেসপেক্টে। তাহলে এটা কত হবে দেখো, এই ক্ষেত্রে sin থিটা cos ফাই আই ক্যাপ। তারপর এটা কত হচ্ছে sin থিটা sin ফাই জি ক্যাপ। জাস্ট এই 8টা এখানে ড্রপ হয়ে যাবে, থাকবে না পার্শিয়াল ডেরিভেটিভ। তারপরে cos থিটা জি ক্যাপ, নিচে রুট ওভার করে এটা স্কয়ার এটা স্কয়ার এটা স্কয়ার করে দেখা, এটা 1 ছাড়া কিছু হবে। এটা স্কয়ার এটা স্কয়ার এটা স্কয়ার এগুলোকে কিন্তু এই তিনটে জিনিসের স্কয়ার।
আমি গোটাটাকে লিখছি না, এবং এই ভ্যালুটা কিন্তু 1। এইটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, চলে এসে স্কোয়ার করলে এটা 1 ছাড়া অন্য কিছু আসবে। আর ক্যাপটা সেটা হচ্ছে আর ক্যাপ ইকুয়াল টু যেটা পাওয়া গেল সেটা হচ্ছে sin থিটা cos phi sin থিটা sin phi j ক্যাপ আর cos থিটা k ক্যাপ, এটা পাওয়া গেল। এবার কেউ যদি বলো যে আমি থিটা ক্যাপটা কিভাবে পাবো, একই পদ্ধতি, কোনো ডিফারেন্স নেই, সেম অ্যাপ্রোচে আমরা থিটা ক্যাপকে থিটা ক্যাপ বার করতে হলে আমাদের পজিশন ভেক্টরটিকে থিটা দিয়ে পার্শিয়াল ডিগ্রি করতে হবে এবং তার ম্যাগনিটিউড দিয়ে, এটা করলেই থিটা ক্যাপ বার করবে। তাহলে থিটা ক্যাপ আমরা যখন বার করছি, দেখো সাইন থিটা এটা চেঞ্জ হবে, এখানে সাইন থিটাটা চেঞ্জ হবে, এখানে কস থিটা চেঞ্জ হবে ডেরিভেটিভ করলে, কিন্তু আর আর ফাই এটা কনস্ট্যান্ট থাকবে যেহেতু পার্শিয়াল। এই সাইন থিটাটা কস থিটা হয়ে যাবে, তাহলে রেজাল্টটা কি হবে, আর cos থিটা cos phi i ক্যাপ, তার সঙ্গে এটা আবার আর cos থিটা sin phi j ক্যাপ, এইটা cos থিটা হয়ে যাবে আর মাইনাস আর sin থিটা k ক্যাপ। এটা আমরা এটাকে স্কোয়ার করতে হবে, এটাকে স্কোয়ার করতে হবে, এটাকে স্কোয়ার করতে হবে, তারপরে এবং স্কোয়ার করলে দেখ প্রত্যেকটার মধ্যেই, প্রত্যেক টার্মের মধ্যে, তিনটে টার্মের মধ্যেই আর স্কোয়ার কিন্তু কমন, তাহলে আর স্কোয়ার রুট ওভারের বাইরে নিয়ে আসলে আর, তারপরে কি পাওয়া যাবে cos স্কোয়ার থিটা cos স্কোয়ার ফাই প্লাস cos স্কোয়ার থিটা sin স্কোয়ার ফাই প্লাস sin স্কোয়ার থিটা পাওয়া যাবে। এটা তুমি করে দেখো, আবার তুমি যেটা পাবে সেটা হচ্ছে এখানে দেবে, সেটা হচ্ছে 1। তাহলে cos স্কোয়ার থিটা cos স্কোয়ার ফাই cos স্কোয়ার থিটা sin স্কোয়ার ফাই আর হচ্ছে sin স্কোয়ার থিটা। প্রথমে তুমি এখানটায় cos স্কোয়ার থিটা কমন নেবে, কমন নিলে কত আসবে cos স্কোয়ার ফাই প্লাস sin স্কোয়ার ফাই দ্যাট ইজ ইকুয়াল টু 1, কমন নিলেই এটা 1 চলে আসবে। তাহলে আলটিমেটলি cos স্কোয়ার থিটা কমন নিলে cos স্কোয়ার থিটা মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লাই বাই 1 পাওয়া যাবে, এই cos স্কোয়ার থিটা যদি sin স্কোয়ার থিটার সঙ্গে অ্যাড করে দাও তাহলে এটা 1 পাওয়া যাবে, আর এই r দিয়ে তুমি এগুলোকে যদি ডিভাইড করে দাও তিনটে টার্মকে, তাহলে আলটিমেটলি কি থিটা ক্যাপটা কত হবে cos থিটা cos phi i ক্যাপ cos theta sin phi j cap minus sin theta k cap। এই পাওয়া গেল। এবার তোমাদের একটা শর্টকাট ওয়ে শিখিয়ে দিচ্ছি, দেখো এই আর থেকে আর ভেক্টর থেকে আর ক্যাপ পাওয়ার জন্য দেখো শুধুমাত্র এই আরটাকে ড্রপ করে দিলেই হবে। অর্থাৎ কেউ যদি এরকম করে যে আর ভেক্টর ইকুয়াল টু সরি আর ক্যাপ ইকুয়াল টু এইটা করে দেয়, জাস্ট ভাগ করে দেয়, তাহলেও কিন্তু এখানটায় চলে আসবে। কিন্তু এটার মুশকিল হচ্ছে থিটা কিন্তু এইভাবে পাওয়া যাবে না, হ্যাঁ, যে থিটা বাই থিটা এরকম কিন্তু আসবে না, থিটা এরকম ভাবে পাওয়া যাবে। তাহলে থিটা বার করার উপায় কি? থিটা বার করার একটা ওয়ে হচ্ছে, তোমাদের এর আগে বলেছি যে আর ক্যাপের সঙ্গে থিটা ক্যাপের ডাইরেকশনের ডিফারেন্স কত, 90 ডিগ্রি। কোনটাকে ঘুরিয়েছো তুমি 90 ডিগ্রি, এই দিক থেকে এদিকে ঘোরাবে কি করে, তুমি কোনটাকে ইনক্রিজ করছো, থিটাকে ইনক্রিজ করছো, ফাইটাকে কিন্তু কনস্ট্যান্ট রেখেছো, ফাইটাকে তুমি কনস্ট্যান্ট রেখে আর এর ডাইরেকশনটাকে তুমি থিটার দিকে নিয়ে গেছো 90 ডিগ্রি থিটা ঘুরিয়ে। সুতরাং আর এর ডাইরেকশনটা যেদিকে রয়েছে, আর ক্যাপের ডাইরেকশনটা যেদিকে রয়েছে, এই যে থিটা গুলোকে তুমি 90 ডিগ্রি করে চেঞ্জ করতে হবে, তিনটে থিটাই 90 ডিগ্রি চেঞ্জ করতে হবে। কি করে পাবে তুমি দেখো, এখানটায় আমি এরকম লিখছি যে থিটার জায়গায় তুমি কি করবে, থিটা প্লাস পাই বাই 2 90 ডিগ্রি চেঞ্জ করবে। তাহলে এটা কিন্তু গুণ করলাম না, এখানে মাল্টিপ্লিকেশন না, এটা হচ্ছে ফাংশন। আর ক্যাপ ইজ এ ফাংশন অফ আর থিটা প্লাস পাই বাই 2।
তাহলে থিটা সাইন থিটা প্লাস পাই বাই 2 cos phi I cap এটা লিখবে। তারপরে আবার এই থিটার জায়গায় সাইন থিটা প্লাস পাই বাই 2 সাইন ফাই জি ক্যাপ, তারপরে এখানে প্লাস cos এটার জায়গায়ও থিটা প্লাস পাই বাই 2 কে ক্যাপ। এটা তুমি করবে, করলে দেখবে যে এই থিটা যে রেজাল্টটা পেয়েছো সেই রেজাল্টটা পাচ্ছ কিনা। সাইন থিটা প্লাস পাই বাই 2 তোমরা জানো যেটা হচ্ছে cos থিটা হয়ে যাবে, তাহলে cos থিটা cos phi I cap, তারপরে sin থিটা প্লাস পাই বাই 2 আবার সেই cos থিটা হলো cos থিটা sin phi j cap। এই cos থিটা প্লাস পাই বাই 2 মানে মাইনাস sin থিটা, মাইনাস sin থিটা। দেখো এটা এই ডেরিভেটিভ করে বা ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে কিন্তু সেম রেজাল্ট পেয়েছো। তাহলে অল্টারনেটিভলি তুমি এই দুটো মেথড ফলো করতে পারো, এটা হচ্ছে অল্টারনেটিভ মেথড। থিটা ভাই তুমি এরকম হলেও বার করতে এখানে পারো। ফাইয়েরও বার করার দুটো পদ্ধতি আছে। ফাই তুমি কিভাবে বার করবে, আমি এখানে মুছে দিচ্ছি। ফাই দুটো পদ্ধতি বার করা যেতে পারে। একটা ফাই ক্যাপ বার করার সময় যেরকম মেথডে করে এল আর এল ফাই, মানে আরটা ফাইয়ের সঙ্গে কি রেটে চেঞ্জ করছে, পার্শিয়াল ডেরিভেটিভ করছো কিপিং আর এন্ড থিটা কনস্ট্যান্ট, এবং তার ইউনিট ভেক্টর বানাতে হবে, সেই জন্য ম্যাগনিটিউড দিয়ে তুমি ডিভাইড করে দিচ্ছ। এটা করতে পারো। অল্টারনেটিভলি যদি অল্টারনেটিভ মেথড দেখো তাহলে ফাই ক্যাপ ইকুয়াল টু তোমাদের আগে এই মেথডে করা যেতে পারে আর cos থিটা। তুমি আর পেয়ে গেছো, থিটা পেয়ে গেছো, আর ক্যাপ পেয়ে গেছো, থিটা ক্যাপ পেয়ে গেছো। এই আর ক্যাপ থিটা ক্যাপ তোমার ক্রস প্রোডাক্ট যেভাবে করে সেইভাবে তোমার ক্রস প্রোডাক্ট করলেও ফাই ক্যাপ তুমি পেয়ে যেতে পারবে। তোমাদের যেটা খুশি সেটাই করতে পারো, কোনো সমস্যার কিছু নেই। যাই হোক, তাহলে আমরা ফাই ক্যাপটা বার করি। ফাই ক্যাপটা কি করে বার করবো দেখো, এখানে যে আরটা রয়েছে তাকে তুমি ফাই দিয়ে ডেরিভেটিভ করো, তাহলে কত হবে সাইন থিটা মাইনাস cos ফাই কে ডেরিভেটিভ করলে কিন্তু মাইনাস সাইন ফাই আসবে, তাহলে মাইনাস সাইন থিটা cos ফাই নাই সাইন ফাই আই ক্যাপ। তারপরে কি হবে, এই সাইন ফাই কে ডেরিভেটিভ করলে cos ফাই চলে আসবে, কিন্তু পজিটিভ সাইন থিটা cos ফাই। তারপরে দেখো cos থিটাকে যদি ডেরিভেটিভ করো কে, যেহেতু আই কে কনস্ট্যান্ট তাহলে 0 হয়ে যাবে, নিচে তুমি এই এটা স্কয়ার আর এটা স্কয়ার, তাহলে স্কয়ার গুলো দেখো সাইন কমন চলে যাবে, সাইন স্কয়ার এখানেও আছে এখানেও আছে। এবার সাইন স্কয়ার ফাই প্লাস cos স্কয়ার ফাই কত হবে 1, তাহলে এই পাওয়া যাবে 1 রুট ওভার 1। ফাই ক্যাপ কত পাওয়া যাবে মাইনাস সাইন থিটা সাইন ফাই আই ক্যাপ প্লাস সাইন থিটা cos ফাই থিটা। তাহলে আমরা তিনটে ইউনিট ভেক্টর স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে আমরা বার করতে পারলাম, এবং সেখানে আই জি কে কার্টেসিয়ান কোঅর্ডিনেট যে ইউনিট ভেক্টরস গুলো আছে সেইগুলোর ডান দিকে কিন্তু এক্সপ্রেশন রয়েছে, অর্থাৎ আই জি কে দিয়ে আমরা আর ক্যাপ থিটা ক্যাপ ফাই ক্যাপ এগুলোকে এক্সপ্রেস করলাম। এইটুকুর মধ্যে যদি তোমাদের তাহলে কোশ্চেন করো, তাহলে আমরা নেক্সট অংশে যেতে পারি, নেক্সট পার্টে আমরা যেতে পারি। এই স্ফেরিক্যাল পোলার বা কার্টেসিয়ানের মধ্যে যে রিলেশন, ইন্টার রিলেশন, এই রিলেশন নিয়ে যদি কোনো তোমাদের সন্দেহ থাকে, কোথাও না বুঝে থাকো, তাহলে
তাহলে এখন পয়েন্ট আউট করো, যে জায়গায় পয়েন্ট বুঝতে পারোনি সেটা পয়েন্ট আউট করো, বা কোনো জায়গায় যদি ভুল লেখা হয়ে থাকে, কনফিউশন হচ্ছে, এরকম ব্যাপার যদি থাকে তাহলে আমাকে জানাও। স্যার থিটা ক্যাপ ইকুয়ালস টু আর ক্যাপ থিটা প্লাস পাই বাই 2 ওইটা কি করলেন আরেকবার বলুন। এখানটাই বললাম যে আমরা এটা দেখো আর ক্যাপের ডাইরেকশন আর থিটা ক্যাপের ডাইরেকশন, হ্যাঁ, কত ডিগ্রি ডিফারেন্স আছে? 90 ডিগ্রি ডিফারেন্স আছে। তাহলে আর ক্যাপ যেদিকে সেটাকে 90 ডিগ্রি ঘোরাতে হবে। কোনটা ঘোরাতে হবে? ফাই ক্যাপ কিন্তু ঘোরাচ্ছি না তখন। আর ক্যাপের থেকে যদি থিটা ক্যাপে যেতে চাই আমি ঘোরাচ্ছি দুটো অ্যাঙ্গেল আমার ঘোরানো বলতে এখানে দুটো অপশন আছে, আমার দুটো অপশন আছে। ঘোরাতে হলে হয় তোমাকে থিটা অ্যাঙ্গেল ঘোরাতে হবে, নয় পাল্টাতে হবে, নয় ফাই অ্যাঙ্গেল পাল্টাতে হবে। আমরা আর ক্যাপ থেকে থিটা ক্যাপে যাচ্ছি যখন, তখন ফাই কে কনস্ট্যান্ট রাখবো, সুতরাং একটাই ঘোরানোর জায়গা আছে, সেটা হচ্ছে থিটা। থিটাকে আমরা কি করলাম, থিটার জায়গায় আমরা পাই বাই 2 অ্যাড করে দিলাম। যে আর ক্যাপের মধ্যে থিটাটা ছিল, এই থিটার জায়গায় আমরা কি করলাম, দেখো থিটার জায়গায় আমরা থিটা প্লাস পাই বাই 2 লিখেছি, এই থিটার জায়গায় লিখেছি থিটা প্লাস পাই বাই 2। অর্থাৎ আমরা এই আর ক্যাপটাকে যেন ঘুরিয়ে দিয়েছি 90 ডিগ্রি, এখানে রোটেশন দিয়ে দিয়েছি। কোনটা দ্বারা রোটেশন দিয়েছি? থিটার দ্বারা রোটেশন দিয়েছি, কারণ ফাইটাকে আমার কনস্ট্যান্ট রাখতে হবে। কারণ আমরা প্রথমে যখন ইউনিট ভেক্টরকে ডিফাইন করেছিলাম তখন আমরা বলেছি যে যে দিকে ইউনিট ভেক্টরটা বার করব সেই দিকটা ছাড়া অন্য যে দুটো ভ্যারিয়েবল আছে তাই সেগুলোকে কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা যদি এখানে থিটা ক্যাপ বার করতে চাই তাহলে আর আর ফাই কে আমরা কনস্ট্যান্ট, তারপরে দেখবো যে এই আর এর ডাইরেকশনটা আরটা কিরকম ভাবে চেঞ্জ করছে সেটা আমরা দেখব। এটা কিন্তু রেট অফ চেঞ্জ, এই এটা রেট অফ চেঞ্জ, এটাও কিন্তু রেট অফ চেঞ্জ। থিটার রেসপেক্টে আর কিরকম ভাবে চেঞ্জ করছে যখন অন্য দুটো ভ্যারিয়েবল কনস্ট্যান্ট। এটা হচ্ছে প্রাইমারি ডেফিনিশন। তাহলে এইভাবে তুমি আর ক্যাপ, এই যে ইকুয়েশনটা রয়েছে আর ক্যাপ, থিটা ক্যাপ এবং ফাই ক্যাপ, এটা সেম মেথডে তুমি বার করতে পারবে। কিন্তু এই মেথড গুলো সহজ হলেও এটা কিন্তু তিন পাবে। তুমি ভালো করে ভেবে দেখো, এই আরটা বার করলাম খুব সহজে, আর দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। থিটা ক্যাপটা আমি থিটার জায়গায় থিটা প্লাস পাই বাই 2 মানে রোটেশন দিয়েছি, এটা দিয়ে বার করলাম। আর ফাই ক্যাপটা আমি এইভাবে বার করবো, আর আর থিটাকে ক্রস করে দেবো। এটা আমি এখানে বোর্ডে করে দিই, তোমরা বাড়িতে করবে, করে চেক করে দেখবে ঠিক আছে কিনা, সেম রেজাল্ট পাচ্ছ কিনা এরকম রেজাল্ট। এই হচ্ছে করলাম। এবার বলো কি বুঝলি, আর কি বুঝলি? স্যার ডেল আর ডেল ফাই ম্যাগনিটিউডটা তো প্রবলেম আছে। ডেল আর ডেল ফাই ম্যাগনিটিউডটা, ডেল আর ডেল ফাই এর ম্যাগনিটিউড, হ্যাঁ ওটা তো একটা আর থাকবে তাই তো? হ্যাঁ এখানে, হ্যাঁ এটা বলছো? হ্যাঁ নিচে একটা আর থাকছে, হ্যাঁ ঠিক বলেছো, কারেকশন, হ্যাঁ এটা কারেকশন হচ্ছে, হ্যাঁ ঠিক ঠিক বলেছো, এখানে একটা আর আসবে, ঠিক আমি ভুলে গেছি এটা। আর কিছু বলো? এখানে একটা আর আসবে, ঠিকই বলেছো। লাস্ট লাইনে সাইন থিটা গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে না? লাস্ট লাইনে মানে এইটা না এটা? হ্যাঁ স্যার, স্যার এই ফাই ক্যাপের ক্ষেত্রে ক্যান্সেল আউট হবে কিনা দেখে নি তাহলে। তাহলে এইখানে একটা আর পাওয়া যাবে, এখানে একটা সাইন স্কয়ার থিটা থাকছে। তাহলে আর সাইন থিটা বাইরে নিয়ে গেলাম তাই না, আর সাইন থিটা বাইরে নিয়ে গেলাম, আর এটা পাওয়া গেল 1, এই তো সাইন স্কয়ার ফাই প্লাস কস স্কয়ার ফাই। তাহলে আর সাইন থিটা এখানে যদি, হ্যাঁ ঠিক বলেছো, এটা আরেকটা কারেকশন। তাহলে সাইন থিটা থাকবে না, এর সাইন থিটা থাকবে না, না থেকে কি হলো মাইনাস সাইন ফাই আই ক্যাপ আর হচ্ছে কস ফাই, একদম ঠিক বলেছো। আরেকটা কারেকশন হলো, আর কোনো কারেকশন বলো? থিটা আর ফাই এর রেঞ্জটা কি হবে? হ্যাঁ ঠিক বলেছো, একটা ভালো কোশ্চেন।
এটা একটা গুড কোশ্চেন। সেটা হচ্ছে থিটা ফাই আর। আমি তিনটে রেঞ্জই বলে দিচ্ছি, হ্যাঁ, তিনটে রেঞ্জই বলে দিচ্ছি এবং এক্স ওয়াই জেড এর রেঞ্জও আমি বলে দিচ্ছি। দেখো আমি এটা মুছছি বাধ্য হই। এক্স ওয়াই জেড এর রেঞ্জ হচ্ছে, আগে বলে দিই কার্টেশিয়ানের রেঞ্জ গুলো বলি। কার্টেশিয়ানের রেঞ্জ, আমি রেঞ্জ নিয়ে কথা বলছি। এক্স এর রেঞ্জ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তোমরা জানো যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সবই হতে পারে, এটা হ্যাঁ, সেটা তো ইকুয়াল টু লিখলে অসুবিধা নেই। হ্যাঁ, এক্স এর নেগেটিভ মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ প্লাস ইনফিনিটি পর্যন্ত সবই চলতে পারে। ওয়াই ও তাই, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি হতে পারে। জেড ও তাই, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি হতে পারে। আর এখানে স্ফেরিক্যাল পোলারে কি হবে, আর থিটা আই, এই তিনটে আছে। দেখো আরটা হচ্ছে ও থেকে ডিসটেন্স পি এ, ডিসটেন্স কখনোই এখানে নেগেটিভ হবে না, সেই জন্য এই আরটা শুরু হবে 0 থেকে এবং অরিজিন থেকে ইনফিনিটি ডিসটেন্সেও সে যেতে পারে, কিন্তু নেগেটিভ এখানে হবে। ফাইয়ের অ্যাজিমুথাল অ্যাঙ্গেল কি হতে পারে, 0 থেকে শুরু হতে পারে। এই অ্যাজিমুথাল যদি এই পয়েন্টটা এখানে থাকতো, তুমি এই পয়েন্টটা এখানে নাও, তাহলে এই পয়েন্টটা কিন্তু 0 অ্যাঙ্গেল করছে, এই পয়েন্টটা এখানে সরিয়েছো, সে ফাই অ্যাঙ্গেল করেছে, এ আবার ঘুরিয়ে আনতে পারে, তাহলে এটা টোটাল রোটেশন দিতে পারে, সেই জন্য 2 পাই অ্যাঙ্গেল হতে পারে। আর ফাইটা দেখো এখান থেকে এই আরটা যদি এই দিকে থাকতো তাহলে 0 হতো, এই আরটা ঘুরে গেছে বলে থিটা হয়েছে, আরো ঘুরলে 90 ডিগ্রি হবে, আর উল্টো দিকে ঘুরলে পাই হবে, তাহলে এটা হবে 0 থেকে পাই। এটা 2 পাই হবে না, তাহলে স্ফিয়ার কিন্তু দুইবার কভার হয়ে যাবে। এই যে 0 টু এটা যদি পায়ে চলে যায়, উল্টো দিকে চলে যায়, একদম উল্টো পাই অ্যাঙ্গেল মানে 180 ডিগ্রি, তাহলে যে কোনো পয়েন্টই এই রেঞ্জের মধ্যে কভার করা যেতে পারে। তুমি যে কোনো একটা পয়েন্টের এক্সাম্পল দাও, আমি কিন্তু এই স্ফিয়ারের এখানে একটা স্ফিয়ার যদি এঁকে ফেলি, স্ফিয়ারের উপরে যে কোনো জায়গায় তুমি এই তিনটে কোঅর্ডিনেটস দ্বারা বা এই রেঞ্জ দ্বারা যে কোনো পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করা যেতে পারে। তুমি যদি বলো এই পয়েন্টে কি হবে, এই পয়েন্টে কি হবে, সমস্ত পয়েন্টের কোঅর্ডিনেট এই তিনটে রেঞ্জ দ্বারাই কিন্তু বার করে দেওয়া যেতে পারে। এই স্ফিয়ারের উপর আরটা কনস্ট্যান্ট, কিন্তু থিটা ফাই ভ্যারি করে যে কোনো পয়েন্টে এই রেঞ্জের মধ্যে, তাতে তোমার থিটা 0 থেকে 2 পাই হতে হবে না, ওই রেঞ্জের মধ্যেই পড়ে যাবে পয়েন্টগুলো। চলো, এই হচ্ছে রেঞ্জ। ইনফিনিটিতে কি হয়েছে, ইনফিনিটিতে ক্লোজ ইন্টারভাল হয় না, ওপেন ইন্টারভাল হয় তো। ক্লোজ ইন্টারভাল খালি লেসার ইকুয়াল হবে। বুঝতে পারছি না আমি তোমার কথা। ক্লোজ ইন্টারভাল মানে x y z মাইনাস ইনফিনিটি লেসার ইকুয়াল s লেসার ইকুয়াল ইনফিনিটি, ওটা খালি লেস দ্যান হবে, ইনফিনিটি তো ক্লোজ ইন্টারভাল হয়। ওই এই চিহ্নটা নেই আপত্তি, এটা এক্স এর লিমিট তুমি বলছো যে ডেফিনিট হয় না, সেই জন্য প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইকুয়াল চিহ্ন দেওয়া উচিত নয়, এটা তো? হ্যাঁ, এটা ঠিকই বলেছো। টেন্স টু হতে পারে এটা। যেহেতু ইনফিনিটি সংখ্যাটাই একটা আনডিফাইন্ড কোয়ান্টিটি, সেই জন্য ইকুয়াল করাটা ঠিক নয়, ঠিকই বলেছো। আমরা এখানে ফিজিক্যালি কি করতে চাই, ফিজিক্যালি এখানে এক্সট্রা খুব কম মানে কত, বিরাট বড় একটা নেগেটিভ সংখ্যা থেকে বিরাট বড় পজিটিভ সংখ্যা হতে পারে, এরকম একটা বোঝাতে চাইছি। ব্যাস, আমরা ফিজিক্যালি দেখি, ওই ম্যাথামেটিক্যাল ধারণার যে ব্যাপার আছে, ইকুয়াল সাইন দেওয়া যায় কি দেওয়া যায় না, ওই ইয়েতে আমরা যাচ্ছি না, ওই বিতর্কে আমরা যাচ্ছি না। আমরা বলছি যে এটা নেগেটিভ থেকে পজিটিভ পর্যন্ত হতে পারে, কিন্তু এগুলো কোনোটাই নেগেটিভ, এই তিনটে কোনোটাই নেগেটিভ, কিন্তু 8টা বিরাট বড় সংখ্যা হতে পারে। বিরাট বড় ইনফিনিটি মানে আমরা বিরাট বড় সংখ্যা দেবো।
আর থিটা ফাই কখনো পাই টু পাই এর বেশি হবে না, থিটা পাই থেকে বেশি হবে না, পাই টু পাই এর বেশি হবে না, এই হচ্ছে রেঞ্জ। আর কোন কোশ্চেন বলো? বেশ, ঠিক আছে, তাহলে নেক্সট পার্টে আমরা চলে যাচ্ছি। এই যে এখানে তোমরা এবার আমার স্ক্রিনটা একটু ফলো করো। এখানে দেখো তিনটে রেঞ্জ দেওয়া আছে এক্স ওয়াই জেড এর, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। সিলিন্ড্রিক্যালটা আজকে হচ্ছে না, আমি স্ফেরিক্যালটা দেখাই। স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের দেখো এখানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, আর থিটাটা দেখো 0 টু পাই, আর এটা 0 টু পাই দেওয়া আছে। এটা অর্থোগোনালিটি কন্ডিশন, এই কন্ডিশনগুলো হচ্ছে অর্থোগোনাল। এখানে এ আর বলতে আর ক্যাপের কথা বোঝাচ্ছে, আর এ থিটা বলতে থিটা ক্যাপ, আর এ পাই মানে পাই ক্যাপ, এরা এ দিয়ে দিচ্ছে। তোমরা যখন লিখবে তখন আর ক্যাপ থিটা ক্যাপ পাই ক্যাপ দিয়ে লিখলে সুবিধা হবে, না হলে সাফিক্সে লিখতে গেলে আর একটা বেশি লেটার তোমাদের ইউজ করতে হবে। এবার অর্থোগোনালিটি কন্ডিশনটা হচ্ছে তুমি যদি সেম ইউনিট ভেক্টর গুলো ডট প্রোডাক্ট করো তাহলে 1 হবে, অর্থ নর্মাল বলে, নর্মালাইজড ইউনিট ভেক্টর। আর যদি ডিসিমিলার দুটো ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট করো তাহলে আর ক্যাপ আর থিটা ক্যাপ ডট প্রোডাক্ট করলে তাহলে 0 হবে, যেহেতু পারপেন্ডিকুলার cos π/2 আসবে সেহেতু এটা 0 আসবে। আবার দেখো সাইক্লিক রিলেশন এখানে প্রযোজ্য, আর ক্যাপ আর থিটা ক্যাপ তুমি ক্রস প্রোডাক্ট করবে ফাই ক্যাপ পেয়ে যাবে। একই রকম ভাবে থিটা ক্যাপ আর ফাই ক্যাপ ক্রস প্রোডাক্ট করলে তুমি এআর পেয়েছো, এআর মানে আর ক্যাপ পেয়েছো, আর ফাই ক্যাপ আর আর ক্যাপ ক্রস প্রোডাক্ট করলে এখানে থিটা ক্যাপ পেয়েছো, এরকম ভাবে চলতে থাকবে। ইন্টার রিলেশন এখানে দেখানো হচ্ছে, এই ইন্টার রিলেশন আমি পড়িয়েছি তোমাদের। এইখানে একটা ইম্পর্টেন্ট রিলেশন, সেটা হচ্ছে একটা ভেক্টর পজিশন ভেক্টর যদি এ হয়, আমরা এখানে আর ক্যাপ লিখেছিলাম, এ এর বদলে আমরা আর ক্যাপ লিখেছিলাম। তো এর তিনটে কম্পোনেন্ট, কার্টেশিয়ান কম্পোনেন্ট হচ্ছে এক্স, এ ওয়াই আর এজেড। আমরা আর ক্যাপ নিয়ে আর ভেক্টর নিয়ে আমরা আর ভেক্টরের তিনটে কম্পোনেন্ট এক্স ওয়াই জেড নিয়েছিলাম। এক্স এর বদলে এখানে এক্স লিখেছে, ওয়াই এর বদলে এই ওয়াই লিখেছে, আর জেড এর পরিবর্তে এটা এজেড লিখেছে। একইভাবে লেখা যাবে, কোনো অসুবিধা নেই। এবার এই তিনটে রিলেশন মানে এক্স, এ ওয়াই, এজেড আর এ আর, এ থিটা, এ ফাই, এটার মধ্যে একটা রিলেশন লেখা যাবে ম্যাট্রিক্স দিয়ে। এই 2.26 যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে ম্যাট্রিক্স এর ফর্মে এখানে বসানো হয়েছে। তুমি দেখো প্রত্যেকটা কম্পোনেন্ট এখানে ম্যাট্রিক্স এর মধ্যে বসানো হয়েছে, সাইন থিটা কস ফাই, সাইন থিটা কস ফাই, তারপরে দেখো সাইন থিটা সাইন ফাই আছে, সাইন থিটা এখানে সাইন ফাই আছে। লাস্টেরটা দেখো, লাস্টেরটা যদি লক্ষ্য করো তাহলে এক্স এর সঙ্গে মাইনাস সাইন ফাই আছে, মাইনাস সাইন ফাই লেখা আছে, প্লাস কস ফাই আছে, প্লাস কস ফাই। আর এ জেড এর সঙ্গে কিছু নেই, 0 ইন্টু এ জেড, তাহলে সেই জন্য এখানে জিরোটা এখানে পড়েছে, এই জিরোটা এখানে রাখা আছে। তাহলে এই ম্যাট্রিক্সের ইকুয়েশনটাও তোমরা 2.26 ইকুয়েশন থেকে ডিরাইভ করে নিতে পারো। ইনভার্স রিলেশনও ডিরাইভ করা যেতে পারে, ইনভার্স রিলেশনও বার করা যেতে পারে। অর্থাৎ তোমার এই ম্যাট্রিক্সটাকে কি করতে হবে, ইনভার্ট করতে হবে, ইনভার্স ম্যাট্রিক্স বার করতে হবে, বার করে এইদিকে নিয়ে আসতে হবে, সেটাও তুমি করতে পারো। আবার কেউ যদি ডট প্রোডাক্টের মাধ্যমে এটা বোঝাতে চাই এই যে সাইন থিটা কস ফাই কে, তাহলে সেক্ষেত্রেও দুটো ভেক্টরের ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট হিসাবে এগুলোকে দেখানো যেতে পারে।
এবার আর কোনো কোশ্চেন থাকলে তোমাদের বলো। আমরা তাহলে স্ফেরিক্যাল পোলারটা কার্টেশিয়ানের সঙ্গে রিলেশন বার করে ফেলেছি, ইউনিট ভেক্টর বার করার পদ্ধতি বলে দিয়েছি, কিভাবে বার করা যেতে পারে, অর্থগণিত কন্ডিশন বুঝে নিয়েছি আমরা।